হ্যালো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আচ্ছা, বোর্ড কি স্পষ্ট দেখতে পাচ্ছ? একটু জানাও তো, বোর্ড দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, বোর্ড কি স্পষ্ট দেখতে পাচ্ছ এবং লেখা বোঝা যাচ্ছে কিনা? একটু জানাও তো, বোর্ড দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, স্পষ্ট দেখতে পাচ্ছ? বোর্ড যদি দেখতে পাও তাহলে আমি ক্লাস শুরু করবো। সাউন্ড আশা করি ঠিক আছে, সাউন্ড নিয়ে কোনো ইস্যু হবে না। একটু জানাও যে আমার তোমরা বোর্ড দেখতে পাচ্ছ কিনা, স্পষ্ট দেখতে পাও কিনা। লেখাগুলো একটু ছোট, একটু বুঝতে হবে, কারণ এখানে একটা সফটওয়্যারের ঘাটতি রয়েছে। সফটওয়্যারটা ইনস্টল করলে হয়ে যাবে, তারপর আমি একটু ট্রাই করি, হ্যাঁ, যে এটা ঠিক করা যায় কিনা। 1 মিনিট, হ্যাঁ, একটু অপেক্ষা করবো। এই তো সুন্দর, এই যে এখন বড় বড় দেখা যাবে আশা করি। হ্যাঁ, এখন একটু দেখো তো, তোমাদের এখন একটু স্পেসিফিক আরো বড় লাগে কিনা। এই যে এটা এখন দেখা যাচ্ছে। এখন দেখো তো আর একটু বড় লাগে কিনা তোমাদের কাছে। দেখো এখন ক্লিয়ার কিনা, এখন আগের চেয়ে বেশ বড় করে দিয়েছে। হ্যাঁ, বেশ বড় হয়েছে। এটা এটা একটু ছোট করতে হবে, এত বড় প্রয়োজন নেই। ওকে, এই হচ্ছে আমাদের আজকের লেকচারের টপিক। ওকে, ক্লিয়ার? এখন ক্লিয়ার, রাইট? ওকে, বোর্ডে পুরোটা দেখা যাচ্ছে কি? কিছুটা অংশ মানে বাদ যাচ্ছে ওই পাশে। আমি একটু জুম আউট করে দিই ক্যামেরাটা। I think it's okay now. Okay. আচ্ছা, আমরা তাহলে ক্লাস শুরু করছি আমাদের ফাইনাল ফাইটের কোর্সের আরেকটি ক্লাস। আমি একটু বলবো, তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করো যারা ক্লাসটি করলে মনে করছি বা তোমরা মনে করছো 24 ব্যাচে যারা পড়াশোনা করছে, যাদের পরীক্ষা সামনে, তাদের উপকৃত হওয়ার সুযোগ রয়েছে, তাদেরকে একটু মেনশন করে দেওয়ার জন্য আমি বলছি। আমরা খুব বেশি সময় নিব না, আমরা দ্রুতই ক্লাস শুরু করে দিব। আমি জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি। 1 মিনিটের মধ্যে 7টা 15 বাজে, যদি আমাদের একটু সেট আপ করতে সময় লেগে গেল, আমরা 30 সেকেন্ডস টাইম দিব। তার মধ্যে তোমরা তোমার বন্ধুদেরকে মেনশন করার কাজ, যেটা সামাজিক কাজটা করে ফেলো। একটু সামাজিক কাজে লেগে পড়ো সবাই, যার যার সামাজিক কাজটা একটু করে ফেলো। হ্যাঁ, বোর্ড ক্লিয়ার, রাইট? তাহলে বোর্ড দেখতে কোনো সমস্যা নেই, ফন্টও ঠিকঠাক আছে। ওকে, আজকে আমরা বেশ মজার মজার বলবো না, ইম্পর্টেন্ট প্যাসেজ পড়বো দুইটা। প্যাসেজ গুলা সলভ করলেই বুঝতে পারবা যে কতটা ইম্পর্টেন্ট সেই ব্যাপারটা। ওকে, আচ্ছা, তাহলে যার যার তোমরা যাদেরকে টেক করার কাজ করে ফেলছো। ওকে, ফাইন, চলো। তসলিম বিল্লাহ, থ্যাংক ইউ, তুমি অনেককে মেনশন করেছো। ওকে, চলো আমরা শুরু করি আজকে আমাদের ক্লাস। আজকের ক্লাসে আমরা প্যাসেজ সলিউশনের চতুর্থ পার্টের ক্লাস করব। এটার উপর আরেকটা ক্লাস করব, প্যাসেজ সলিউশনের আরেকটা ক্লাস লাগবে আমাদের। আমরা এর আগে মোট 3টা ক্লাসে 5টা প্যাসেজ সলভ করেছি। আজকে আমরা 3টার কথা ছিল, যদিও আমরা 2টা প্যাসেজ নিয়েছি, খুবই ইম্পর্টেন্ট।
এবং এই দুইটার মধ্যে কোনো না কোনো পরীক্ষায় যে কোনো একটা প্রশ্ন আসবে, এটা ফর শিওর তুমি পাবাই। কারণ একটা প্রশ্ন দেখো, এই প্রশ্নটা বোর্ডে অর্থাৎ এই যে টেস্ট পরীক্ষা হয়েছে, টেস্ট পরীক্ষার মধ্যে অন্তত পক্ষে ঢাকা এবং ঢাকার বাইরে মিলে অন্তত পক্ষে 15 থেকে 20টা কলেজে এই টপিকটা থেকে প্রশ্ন আসছে। তার মানে ভাবো যে এটা কতটুকু ইম্পর্টেন্ট যে একটা প্যাসেজ 15 থেকে 20টা কলেজের মধ্যে টেস্ট পরীক্ষা প্রশ্ন আসতে পারে। তাহলে তুমি এটা তো ভাবার তোমার সুযোগ নেই যে এটা তোমার ফাইনাল পরীক্ষা আসতে পারবে না। সো যেহেতু এটা 15 বা 20টা কলেজ, মনে করেছি দিস প্যাসেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দেয়ার প্রিপারেশন। সো এই প্যাসেজটা তোমার ফাইনাল পরীক্ষা আসতে পারে। চলো কোশ্চেন করি। আমরা প্রথমেই হচ্ছে এমসিকিউ গুলো দেখবো না, প্যাসেজটা দেখবো না, আমরা একটা এমসিকিউ দেখি। হ্যাঁ, এটা আমাদের প্রশ্নটা এসেছে রাজুক উত্তরা মডেল কলেজ 2024 টেস্ট পরীক্ষা। আচ্ছা, আমরা আগে একটু এমসিকিউ গুলো দেখি। চলো, আমাদের এমসিকিউ শুরু হয়েছে এখান থেকে, যে 1 নাম্বার। হ্যাঁ, আমরা একটু এমসিকিউ গুলো পড়ি কি আছে এখানে। প্রথম প্রশ্ন, দ্য ওয়ার্ড সার্কামস্ট্যান্সেস মিন্স। সার্কামস্ট্যান্স শব্দটার দ্বারা প্যাসেজে কি বোঝাইছে? ওকে, এডুকেশন গিভস আস অ্যাবিলিটি টু ডিস্টিংগুইশ বিটুইন। এখানে একটা ওয়ার্ড আছে ডিস্টিংগুইশ, আমি খুব একটা লিখবো না, তোমরা নোট করে ফেলবে। হ্যাঁ, যে শব্দটা প্রয়োজন। ডিস্টিংগুইশ মানে হচ্ছে পার্থক্য করা, আলাদা করতে পারা। অর্থাৎ দুইটা জিনিসের মধ্যে তুমি ভালো খারাপ, ছোট বড়, সাদা কালো, এটার মধ্যে যে পার্থক্য করতে পারার তোমার যে ক্ষমতাটা, এটাকে বলা হচ্ছে ডিস্টিংগুইশ। ওকে, পার্থক্য করা, আলাদা করা। তাহলে এডুকেশন গিভস আস এবিলিটি টু ডিস্টিংগুইশ বিটুইন। এডুকেশন আমাদেরকে কোন দুইটা জিনিসের মধ্যে পার্থক্য করার যোগ্যতা বা সক্ষমতা আমাদেরকে দেয়? দ্য বেস্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড কনফ্লিক্ট। কনফ্লিক্ট ওয়ার্ডটার নিচের কোন ওয়ার্ডটা সবচেয়ে ভালো সিনোনিম, সবচেয়ে ভালো সমার্থক? To decide things rationally means, rationally বলতে আসলে কি বোঝাইছে? এই যে ফ্রেজটা বলেছে to decide things rationally, একটা ইনফিনিটিভ ফ্রেজ, এইটার বাংলাটা কি? এটা দিয়ে আসলে অন্তর্গত অর্থটা কি বোঝাইছে? to decide things rationally. ওকে, এটা প্যাসেজ পড়লে পাবো। failure to maintain social values gives rise to। তাহলে সোশ্যাল ভ্যালুস বা সামাজিক মর্যাদা বজায় রাখতে না পারাটা কি ঘটায়, কোন জিনিসটার উৎপত্তি ঘটায়? ওকে, দ্য ওয়ার্ড হেট্রেড। হেট্রেড মানে আমরা জানি ঘৃণা, তাই না? হেট্রেড শব্দটার অর্থ কি, মানে এটার সিনোনিম কোনটার সাথে যায়? ঠিক আছে, যখনই বলবে তোমাকে কোনো মিনস বা মিনিং, মিনিং শব্দের অর্থ হচ্ছে তুমি এটার অর্থ খুঁজবা, এটার সিনোনিমাস ওয়ার্ডটা কি। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে কখনো যখন মিনস বলবে বা ইমপ্লাইজ বলবে বা ডিসক্রাইবস বা ডিফাইন্স বলবে, এই সবগুলো শব্দের মানে হচ্ছে তোমার থেকে সিনোনিম চাচ্ছে। Our personality becomes developed owing to। owing to এই ফ্রেজটা মনে রাখো, বা প্রিপজিশনে কাজ করে, অর্থ হচ্ছে ফর। তাহলে আমাদের পার্সোনালিটি বা আমাদের ব্যক্তিত্ব উন্নত হয়, ব্যক্তিত্ব গড়ে ওঠে কিসের জন্য? দ্য বেস্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি জানি আমরা সৃজনশীলতা বা সৃষ্টিশীলতা, এটার সিনোনিম কোনটা? লাস্ট আই নাম্বার প্রশ্ন, ওয়াই ইজ এডুকেশন নেসেসারি। এই প্যাসেজটা পড়ে আমাকে বুঝতে হবে যে শিক্ষা কেন গুরুত্বপূর্ণ। লাস্ট কোয়েশ্চেন, ডিউ টু আওয়ার ডেভেলপড রেসপন্সিবল পাওয়ার এন্ড অ্যাবিলিটি টু সলভ প্রবলেমস অফ লাইফ উই ড্যাশ। তাহলে আমাদের উন্নত দায়িত্বশীল ক্ষমতা এবং সক্ষমতা কিসের জন্য? জীবনের সমস্যাগুলো সমাধান করার জন্য। আমাদের যে দায়িত্বশীল বা ক্ষমতা থাকে সেটার কারণে কি ঘটে? বেশ ক্রিয়েটিভ কিছু কোয়েশ্চেন আমি বলবো, খুবই চমৎকার কোয়েশ্চেন। এখান থেকে এক দুটো কোয়েশ্চেন হয়তো কমনও করতে পারে। ঠিক আছে, চলো আমরা একটু প্যাসেজটা পড়ি। আচ্ছা, প্যাসেজটা বেশ জটিল আছে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ বাট একটু জটিল আছে। আচ্ছা, আমরা একটু প্যাসেজটা পড়ে, কোনো বন্ধু নাই বলে আজকে কেউ ভাইয়া একের বি শর্ট কোয়েশ্চেন গুলো সলভ করলে এন্ড কেমনে লিখবো এটা যদি বলে দিতেন ভালো হতো। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে কোয়েশ্চেন গুলো নিয়ে পরের ক্লাস থেকে পরে একটা ক্লাস দিব, আমরা শুধু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, যে একটা কোয়েশ্চেন কিভাবে লিখতে হয়, কোয়েশ্চেন লেখার ক্ষেত্রে তুমি কতটুকু লিখবা, কোন ওয়েতে লিখবা, তুমি কিভাবে লিখবা, তুমি কি হুবহু কপি করে দিবা প্যাসেজ থেকে নাকি কিভাবে লিখবা, এই কোয়েশ্চেন সলিউশন নিয়ে আগামী পঞ্চম পার্টে আমরা আলোচনা করব। ওকে, আশা করছি ওই পার্টটা যদি আলোচনা করে দেই তোমাদের তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে,
চলো আমরা আমাদের এই প্যাসেজটাই আলোচনা শুরু করি। সবাই খুব মনোযোগ দিয়ে শুনবা, হ্যাঁ? প্যাসেজটা বারবারই বলছি, এইটা বোর্ড পরীক্ষা আসার মতো। আজকে তুমি লিখে রাখো, তোমরা এখানে 8টা বোর্ডের স্টুডেন্ট, একদম সিলেট থেকে শুরু করে ময়মনসিংহ পর্যন্ত কোনো না কোনো বোর্ডে এই প্রশ্নটা আসার অনেক বেশি সক্ষমতা, সম্ভাবনা রয়েছে, খুব বেশি প্রবাবিলিটি আছে। সো একদম ধরে ধরে সলভ করাবো, তুমি নিজে এমসিকিউ সলভ করে ফেলতে পারবা। ওকে, চলো আমরা লাইন বাই লাইন পড়বো। আমি কিছু লিখবো না আজকে, হ্যাঁ? আমি জাস্ট তোমাকে এক্সপ্লেইন করবো, তুমি লিখার যা লেখার লিখবা। এডুকেশন গিভস আস নলেজ, আচ্ছা, শিক্ষা আমাদেরকে জ্ঞান দেয়, and a set of abilities, এবং একগুচ্ছ বা অনেকগুলো সক্ষমতা দেয়। তাহলে শিক্ষা আমাদেরকে জ্ঞান যেমন দেয়, অর্থাৎ যেটা তথ্যবহুল, তথ্যপূর্ণ, এবং আমাদের কিছু সক্ষমতা দেয়। ধরো ম্যাথ সলভ করার সক্ষমতা, ইংলিশে কথা বলার সক্ষমতা, বা প্রোগ্রামিং করার সক্ষমতা, পাইলট হওয়ার সক্ষমতা, ইঞ্জিনিয়ার হওয়ার সক্ষমতা, প্রবলেম সলভ করার সক্ষমতা। তাহলে শিক্ষা আমাদেরকে জ্ঞানও দেয় এবং একগুচ্ছ সক্ষমতা আমাদেরকে দেয় টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ। এই ফাংশনটা একটা ভার্ব, খেয়াল করবা, টু এর পরে যদি একটা ওয়ার্ড আসে সেটা ভার্ব হবে, হ্যাঁ, ইনফিনিটিভ হবে। টু ফাংশন, ফাংশন মানে হচ্ছে কাজ করা, ঠিক আছে? মিনিংফুলি ইন লাইফ, অর্থবহভাবে জীবনে কাজ করা। তাহলে শিক্ষা আমাদেরকে জ্ঞান দেয় এবং একগুচ্ছ সক্ষমতা দেয়, ক্ষমতা দেয় জীবনে অর্থপূর্ণভাবে কোনো কাজ করার জন্য। এটা কাজ যে করবা, এটা ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, এটা পুরো সোসাইটির জন্য ভালো দিক বয়ে আনবে না খারাপ দিক বয়ে আনবে, এটাকে আমাদের জন্য পজিটিভ অর নেগেটিভ, এই ব্যাপারটা বুঝে কাজ করার জন্য আমাদেরকে একগুচ্ছ সক্ষমতা আমাদের মধ্যে শিক্ষা দিয়ে দেয়, হ্যাঁ? শিক্ষা আমাদের ওই মধ্যে অ্যাবিলিটি গুলো দেয়। such as, যেমন ধরো, the ability to decide things rationally, সেই ক্ষমতা টু ডিসাইড থিংস, যে কোনো একটা জিনিসকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রেশনালি মানে কি, খুব যৌক্তিক ভাবে, জিনিসটা ভালো কি খারাপ, জিনিসটা কি পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে না নেগেটিভ, এই জিনিসটাকে আমরা বলছি রেশনালি, খুব যৌক্তিক ভাবে, চিন্তাশীল ভাবে। তাহলে একটা জিনিসকে যৌক্তিক ভাবে ডিসাইড করার সক্ষমতা আমাদেরকে কে দেয়? শিক্ষা দেয়। এন্ড মেক দ্য রাইট চয়েসেস, এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। As we learn how to read, আমরা যখন শিখি কিভাবে পড়তে হয়, রাইট কিভাবে লিখতে হয়, and do the basic arithmetic operations of arithmetic, এবং আমরা যখন arithmetic মানে পাটিগণিত, এবং আমরা যখন পাটিগণিতের সাধারণ নিয়মগুলো শিখি, যোগ বিয়োগ গুণ ভাগ, we gain a degree of self confidence, আমরা আত্মবিশ্বাসের একটা মাত্রা অর্জন করি। একটা মানুষ যখন সে বুঝতেছে যে কিভাবে পড়তে হয়, কিভাবে লিখতে হয়, একটা জিনিস দেখলে কিভাবে করতে হয়, ম্যাথ পারে, সেই ম্যাথের মধ্যে যোগ করতে পারে, বিয়োগ করতে পারে, গুণ করতে পারে, ভাগ করতে পারে, সে বাজারে যাবে, সে একটা জিনিস কেনাকাটা করবে, একটা জিনিসের কত পার্সেন্ট হবে, এই জিনিসটা যখন সে জেনারেলি পারে, তখন সে বাজার করতে পারবে, সে একটা হিসাব করতে পারবে, তার মধ্যে একটু সেলফ কনফিডেন্স তৈরি হয়। যদি একটা মানুষ ধরো হচ্ছে বাজারে গেল কিন্তু সে সাধারণ ভাগ পারে না, এখন বলো যে ভাই এটা হচ্ছে 3টা হচ্ছে 100 টাকা, আপনি একটা নেন 40 টাকা দেন, সে কিন্তু দেখো সে কিন্তু এখানে গোলায় ফেলতেছে যে 3টা যদি 100 টাকা হয় তাহলে একটার দাম কত হবে। দেখো এটা বেসিক জিনিস। তো এই তখন সে যদি এটা না পারে, তার মধ্যে সেলফ কনফিডেন্স থাকে না। তাহলে বলছে যে একটা মানুষ যখন পড়তে শিখে, লিখতে শিখে, এবং সে যখন পাটিগণিতের বেসিক যে সেন্স গুলো তার মধ্যে আছে, গুণ ভাগ যোগ বিয়োগ, তার মধ্যে একটা আত্মবিশ্বাসের মাত্রা তৈরি হয়েছে, সেটা আত্মবিশ্বাস পায়, হ্যাঁ আমি এখন চাইলে একটু বাজারে যেতে পারি, চাইলে একটা কাজ করতে পারি, কারোর সাথে আমি কথা বলতে পারি, আমি ঠকবো না। We learn to think for ourselves, আমরা আমাদের নিজেদের জন্য ভাবতে শিখি। And articulate our thoughts, articulate শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করে তোলা বা সংঘবদ্ধ করা, বা হচ্ছে একটা জিনিসকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা, সহজ ভাষায় বলতে পারি স্পষ্ট করে তোলা, স্পষ্টভাবে প্রকাশ করা। তো আমরা আমাদের নিজেদের সম্পর্কে ভাবতে শিখি শিক্ষার মাধ্যমে, এবং আমরা আমাদের চিন্তাগুলো, আমরা যা ভাবি, আমাদের মনে মনে যা চিন্তা করি, সেগুলোকে স্পষ্টভাবে আমরা প্রকাশ করতে জানি, যে এইটা আমি চিন্তা করতেছি, আমি এটা করতে চাই, এটা হতে চাই, এই জায়গায় যেতে চাই, আমার ড্রিম এটা, এইটাকে বলা হয় আর্টিকুলেট, স্পষ্টভাবে প্রকাশ করা, ঠিক আছে? তাহলে বলছে আমরা শিক্ষার মাধ্যমে আমাদের নিজেদের সম্পর্কে ভাবতে পারি, চিন্তা করতে পারি, এবং আমাদের চিন্তাগুলোকে স্পষ্টভাবে প্রকাশ করতে পারি। We pick up skills
পিক আপ মানে হচ্ছে গ্রহণ করা, তুলে ধরা, অর্জন করা। স্কিলস আমরা কিছু দক্ষতা অর্জন করি টু কমিউনিকেট উইথ আদার্স, অন্যের সাথে যোগাযোগ করার জন্য, এন্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, এবং আমাদের ওই মানুষের সাথে যে বিষয়বস্তুগুলো তার সাথে সম্পর্ক, এখানে অ্যাফেয়ার মানে সম্পর্ক, তাহলে আরেকটা মানুষের সাথে কিভাবে সম্পর্ক করতে হবে, তার সাথে কিভাবে কথা বলতে হবে, এই ব্যাপারগুলো করার জন্য যে ধরনের দক্ষতাগুলো প্রয়োজন সেগুলো আমরা শিক্ষার মাধ্যমে পেয়ে থাকি। ওকে, আচ্ছা, তারপর আসুন। Education helps us think independently and to make our own opinions. কি বলছে দেখো, এডুকেশন হেল্পস আস থিংক ইন্ডিপেন্ডেন্টলি, শিক্ষা আমাদেরকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখায়, এন্ড মেক আওয়ার ওন অপিনিয়ন্স, এবং আমাদের নিজস্ব মতামত তৈরি করতে শেখায়, যে আমি কি ভাবছি, একটা ব্যাপার সম্পর্কে আমি কি ভাবছি, এটা কি পজিটিভ না নেগেটিভ, এটা আদৌতে কি ভালো না খারাপ, এটা আমার নিজস্ব পার্সোনাল অপিনিয়ন কি, আমার এই জায়গা কনসেন্টটা কি, এই জায়গাটা আমি তৈরি করতে পারি কি শিক্ষার মাধ্যমে। As we know more about the world, আমরা পৃথিবী সম্পর্কে যত বেশি জানবো, we appreciate the good things it offers, তখনই পৃথিবী আমাদেরকে যে ভালো জিনিসগুলো দেয় সেগুলোকে আমরা প্রশংসা করতে শিখবো। অর্থাৎ আমি যত বেশি জিনিস সম্পর্কে জানবো, আমি যত বেশি সিস্টেমের সাথে যুক্ত হব, যত বেশি জিনিস দেখবো, তখন আমি পৃথিবী আমাকে কি ভালো জিনিসগুলো দিচ্ছে, কি সৌন্দর্য দিচ্ছে, কি পজিটিভ জিনিস দিচ্ছে, সেগুলো আমি প্রশংসা করতে শিখবো। And also become critical of the deviations from the values it imparts. Impart করা হচ্ছে প্রচার করা বা হচ্ছে দেওয়া। তাহলে ডেভিয়েশন মানে কি, তার বিপরীত কিছু, অর্থাৎ সৌন্দর্য বা ভালো জিনিসের বিপরীত, ভালো জিনিস থেকে দূরীভূত যে জিনিসগুলো আছে, ভালো জিনিসের দূরে যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা খুব সমালোচক হয়ে উঠবো। ক্রিটিক্যাল মানে সমালোচনাপূর্ণ। And the rise of hatred or conflict that follows, এবং সেই খারাপ কাজগুলোর জন্য, দেখো কি বলছে, পৃথিবী আমাদের যে ভালো কাজগুলো দেয়, ভালো জিনিসগুলো পৃথিবী আমাদেরকে দিচ্ছে, ভালো নিউজগুলো, ভালো খবরগুলো, সেগুলো সম্পর্কে আমরা খুবই অ্যাপ্রিশিয়েট করব। আর যে খারাপ জিনিস, পারমাণবিক বোমা, তারপর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, তারপর হচ্ছে ধরো গ্রিন হাউস ইফেক্ট, যুদ্ধ, মহামারী, এই খারাপ জিনিসগুলা এবং সেখান থেকে তৈরি হওয়া ঘৃণা ও সংঘাতের ব্যাপারে আমরা খুবই খুবই মানে কি সমালোচনাপূর্ণ হয়ে উঠবো। আমরা বুঝতে পারবো যে এটা ভালো, এইটা খারাপ, যুদ্ধ পৃথিবীর জন্য ভালো না, পারমাণবিক বোমা পৃথিবীর জন্য ভালো না, এটা সময় আমরা তখন ক্রিটিক্যাল হব, আমরা তখন ক্রিটিসাইজ করবো জিনিসটাকে। ওকে, আচ্ছা, তারপরে বেড়ে আসো। দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ, সবার প্রথম যে জিনিসটা শিক্ষা আমাদের সাথে করে, is to give us an awareness about ourselves, আমাদের নিজেদের সম্পর্কে আমাদেরকে এক ধরনের সতর্কতা তৈরি করে, এক ধরনের সচেতনতা ক্রিয়েট করে আমাদের মধ্যে, which leads to the development of our personality, যে জিনিসটা, এই যে আমাদের মধ্যে সচেতনতা তৈরি করে, যে জিনিসটা আমাদের ব্যক্তিত্বের উন্নয়ন ঘটায়। তাহলে যখন আমি নিজের সম্পর্কে জানতে পারি যে আসলে আমার কি করা উচিত, তখন নিজের মধ্যে ব্যক্তিত্ব গ্রো করে আমাদের। As we begin school, আমরা যখন স্কুলে যাওয়া শুরু করি, স্কুলে পড়াশোনা শুরু করি, we feel the need to belong to the class. belong মানে হচ্ছে অবস্থান করা বা থাকা। আমরা তখন ক্লাসের মধ্যে, ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে অবস্থান করার প্রয়োজনীয়তা বোধ করি। তুমি যখন 6 এ পড়তেছো, এমনটা কি তোমার পসিবল, বা তুমি ধরো ইন্টার পড়তেছো, বা শুরু থেকে যে আমি 6 এ পড়ি কিন্তু আমি কারোর সাথে কথাবার্তা বলবো না, এটা কি হয়েছে আমাদের? আমরা মনে করতাম যে আমি 6 এ মানে একটা নতুন স্কুলে আমি আমার ফ্রেন্ডদের সাথে মিশবো, এই জায়গাটায় থাকার যে চিন্তাটা, এটা আমরা বোধ করেছি ছোটবেলায়। এন্ড মেক ফ্রেন্ডস, এবং সেখানে আমরা বন্ধুত্ব তৈরি করার প্রয়োজনীয়তা বোধ করেছি। উই দেন এক্সপান্ড আওয়ার সেন্স, এক্সপান্ড মানে হচ্ছে বৃদ্ধি করা বা বর্ধিত করা। তারপর সেন্স অফ বিলঙ্গিং টু ইনক্লুড দ্য স্কুল এট লার্জ, তারপর আমরা স্কুলের পুরো পর্যায়ে, পুরো একটা সময় ছিল ক্লাসের মধ্যে, 6 এ পড়ে 6 এর মধ্যে ফ্রেন্ড সার্কেল হবে, তারপর আমরা পুরো স্কুলে বড় পর্যায়ে আমাদের বন্ধুত্ব তৈরি করার বা আমাদের অবস্থান করার যে ধারণাটা, সেটা আমরা কি করলাম, আরো বৃদ্ধি করলাম। তারপরে আওয়ার কমিউনিটি, এরপরে আমরা সমাজের মধ্যে বাস করার চিন্তা আমাদের মাথায় আসলো, এন্ড ফাইনালি আওয়ার কান্ট্রি, এবং অবশেষে আমরা এইটা বোধ করলাম যে আমি পুরো রাষ্ট্রের একজন নাগরিক, রাষ্ট্রের জন্য কি করতে পারি, এই বোধটা আমাদের মধ্যে আস্তে 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 বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রথম ছিল একটা ক্লাসের মধ্যে আমরা অবস্থান করব, বন্ধু হবে, তারপরে সেটা আরো বড় হয়ে পুরো স্কুলে, তারপরে পুরো কমিউনিটি বা সমাজে তোমার, তারপরে পুরো দেশের মধ্যে তুমি
তোমার যে অবস্থান সেটাকে তুমি প্রকাশ করার যে সেন্স এটা গ্রো করতেছো। শিক্ষার মাধ্যমে সেটা আমরা করে থাকি। এডুকেশন দাস এইভাবে, থেকে এইভাবে, শিক্ষা এইভাবে প্রিপেয়ার্স এভরি চাইল্ড, প্রত্যেকটা শিক্ষার্থীকে গড়ে তোলে টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার, একজন মানে কর্মঠ অথবা সক্রিয় সদস্য হিসেবে গড়ে তোলে অফ দ্য কমিউনিটি অ্যান্ড ওয়ার্ক ফর ইটস ওয়েলফেয়ার। ওয়েলফেয়ার মানে কি? উন্নয়ন বা কল্যাণ। তাহলে শিক্ষা এইভাবে আমাদেরকে একটা সমাজের প্রত্যেকটা শিশুকে কর্মঠ বা কার্যকর অ্যাক্টিভ মেম্বার হিসেবে গড়ে তোলে এবং ওই সমাজের মঙ্গলের জন্য কাজ করতে প্রস্তুত করে তোলে আমাদেরকে। শিক্ষা ওইভাবে আমাদেরকে তৈরি করে তোলে। তারপর দেখি, এডুকেশন ইট ইজ বিলিভড, শিক্ষা এমনটা বিশ্বাস করা হয় যে রিলিজেস আওয়ার পটেনশিয়ালস। পটেনশিয়াল মানে হচ্ছে সম্ভাবনা আমাদের বা সক্ষমতা। রিলিজ মানে হচ্ছে প্রচার করা, প্রকাশ করা, বের করে নেওয়া। আমরা বলি না মুভি রিলিজ হয়েছে, মুভি বের হয়েছে। তাহলে বলেছে শিক্ষা আমাদের সক্ষমতাকে প্রকাশ করে and our inner strengths, এবং আমাদের যে অন্তর্গত শক্তি সেটাকে বের করে আনে। অর্থাৎ একটা মানুষ যখন শিক্ষিত হয় তার আসলে যোগ্যতাটা কোন জায়গায়? সে কি ফিজিক্স ভালো পারবে, না সে কেমিস্ট্রি ভালো পারবে, নাকি সে কি বলা যায় ভিডিও এডিটিং ভালো পারবে? এই যে ব্যাপারটা, তার মধ্যে যে সেন্সটা, এইটাকে বের করে আনে কে? তার শিক্ষা। যে তুমি এইটা করতে পারো, হ্যাঁ এইদিকে আমার মনোযোগ আছে, এইদিকে আমার ভালো স্ট্রেংথ আছে। এই যে ইনার ভিতরের শক্তিটা, ভিতরের সক্ষমতাটা, এটাকে বের করে আনে কে? শিক্ষা সেটা করে। ইট শার্পেন্স আওয়ার ইন্টেলেক্ট। ইন্টেলেক্ট মানে হচ্ছে বুদ্ধি, তাই না? শার্পেন অর্থ হচ্ছে খুব তীক্ষ্ণ করে তোলা। শিক্ষা আমাদের বুদ্ধিটাকে, আমাদের চিন্তাটাকে আরো তীক্ষ্ণ করে। আমি আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও এডিটিং এতটুকু পারি, কিন্তু এইটা নিয়ে যখন তুমি লার্নিং করবা, এটা হোক তুমি ফর্মাল অথবা ইনফর্মাল এডুকেশন, উভয় ক্ষেত্রে তোমার কি করবো? শিক্ষা তোমার ওই ব্রেইনটাকে, তোমার ওই ব্যাপারে তুমি মেধাটাকে আরো শার্পেন করো, আরো তীক্ষ্ণ করে তুলবে। and develops our creativity, এবং আমাদের সৃষ্টিশীলতাকে আরো উন্নত করে তোলে শিক্ষা। শিক্ষা আমাদের বুদ্ধিকে আরো তীক্ষ্ণ করে এবং আমাদের সৃজনশীলতাকে আরো উন্নত করে। as we are taught to reason, এটা কিন্তু ভার্ব। reason well, reason well হচ্ছে ভালোভাবে চিন্তা করা। যেহেতু আমাদেরকে ভালোভাবে চিন্তা করতে শেখানো হয়েছে, and find solutions to the problems of life, এবং জীবনের সমস্যাগুলোর সমাধান বের করতে বলা হয়েছে বা শেখানো হয়েছে যে কিভাবে নিজের জীবনে আসা প্রবলেমগুলো নিজেই সলভ করবা, কিভাবে তুমি একটা জিনিস ভালো কি খারাপ সেটাকে রিজন করবা, সেটাকে যৌক্তিকভাবে চিন্তা করবা। এই জিনিসটা আমাদের কিন্তু আমাদের স্কুল কলেজে শেখানো হয়। তাহলে এই যে আমাদের এই জিনিসগুলো শেখানো হয়, উই বিকাম প্রোডাক্টিভ মেম্বার্স অফ সোসাইটি, আমরা সমাজের তখন খুব সক্রিয় সদস্য হয়ে উঠি। সক্রিয় বা কর্মঠ মানে কি? কার্যকর সদস্য। ধরো একজন মানুষ, সে নাগরিকত্ব সম্পর্কে তার কোনো ধারণা নাই, সরকারকে যে ভোট দিচ্ছি ভোটের গুরুত্ব কি তার কোনো ধারণা নাই, আমি যে রাস্তার মধ্যে নোংরা ফেলছি এটা যে রাষ্ট্রের কতটা ক্ষতি করছে এই ব্যাপারটা নিয়ে তার কোনো ধারণা নেই, তার কোনো সেন্স নাই। তাহলে ওই মেম্বারদের চেয়ে বরং যেই মেম্বাররা প্রবলেমকে নিজে নিজে সলভ করতে পারে, প্রবলেমের সলিউশন বের করতে পারে, তারা অবশ্যই একটা সমাজের মধ্যে খুব কার্যকর মেম্বার। আচ্ছা, এডুকেশন বাই ডেফিনেশন ইজ প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারেল। প্রোগ্রেসিভ মানে হচ্ছে প্রগতি সূচক, বা হচ্ছে কি বলা যায় তুমি উন্নয়নমূলক। শিক্ষা সবসময় তোমাকে প্রগতি, আলোর দিকে নিয়ে যায়। তাহলে শিক্ষা সংজ্ঞাগতভাবে এটা খুব প্রগতিশীল এন্ড লিবারেল, এবং সেটা উদার। শিক্ষা সকলের জন্য। শিক্ষা এমনটা না যে শুধু ধনীর ছেলেরা শিক্ষা অর্জন করবে, রাজার ছেলেরা শিক্ষা অর্জন করবে, গরিবের ছেলেরা পড়াশোনা করবে না, এতিম ছেলেরা পড়াশোনা করবে না। শিক্ষা বরং সকলের জন্য উদার এবং শিক্ষা প্রগতিশীল। শিক্ষা আমাদেরকে আলোর দিকে নিয়ে যায়। যেহেতু শিক্ষা হচ্ছে কি প্রগতিশীল এবং উদার, টিচিং আস টু রেসপেক্ট হিউম্যান ডাইভার্সিটি এন্ড কালচারাল এন্ড রিলিজিয়াস ডিফারেন্সেস। তাই শিক্ষা আমাদেরকে শিক্ষা দেয় কি? শিক্ষা আমাদেরকে শিক্ষা দেয় টু রেসপেক্ট হিউম্যান ডাইভার্সিটি, মানব বৈচিত্র্য। কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ কালো, কেউ সাদা, কেউ লম্বা, কেউ মোটা। এই যে মানব বৈচিত্র্য, কেউ নিগ্রো, কেউ একদম সাদা, এই জিনিসটাকে সম্মান করতে শেখায় কে? শিক্ষা। শুধু তাই নয়, কালচারাল এন্ড রিলিজিয়াস ডিফারেন্সেস, সাংস্কৃতিক ও ধর্মীয় যে পার্থক্যগুলো রয়েছে বিভিন্ন মানুষের মধ্যে, এইটাকেও সম্মান করতে শেখায় কে? আমাদেরকে শিক্ষা। সেই জিনিসটা আমাদেরকে শেখায় যে
ওই মানুষটা কালো, ওকে কালো বলে ওকে তো কষ্ট দেওয়ার কিছু নাই, তাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন। একটা মানুষ ধরো একদম বেটে, হ্যাঁ ছোট, সে খুব, এখন সে তো নিজের তাগিদে ছোট হয়নি, আমাকে ছোট হয়েছে যে আমি চেপে চেপে ছোট হয়েছি। একটা মানুষ দেখতে খুব কুৎসিত ধরো, এখন তাকে তো সে নিজে বানায় ওই মানুষটা নিজে নিজেকে বানায় নাই, ওই মানুষটাকে সৃষ্টিকর্তা ওই রূপে পাঠিয়েছে পৃথিবীতে একটা পরীক্ষামূলক জায়গার মধ্যে। তাহলে শিক্ষা আমাদেরকে শেখায় যে মোটা হোক, কালো হোক, সাদা হোক, লম্বা হোক, বেটে হোক, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এটাকে সম্মান করতে হবে। এই জিনিসটা শিখায় কে? প্রকৃত শিক্ষা আমাদেরকে এই শিক্ষাটা দেয়। ইফ অল অফ আস প্র্যাকটিস, যদি আমাদের সকল মানুষেরা আমরা চর্চা করি দিস ভ্যালিউজ ইন লাইফ, আমরা যদি আমাদের জীবনে এই মূল্যবোধগুলো যদি মেনে চলি, আমাদের ডাইভার্সিটি মানতে হবে, কেউ সাদা হোক কালো হোক তাকে অসম্মান করা যাবে না, যদি মেনে চলি, দ্য ওয়ার্ল্ড বিকামস আ মাচ হ্যাপিয়ার প্লেস, আমাদের পুরো সমাজটা হয়ে ওঠে, পুরো পৃথিবীটা হয়ে ওঠে আরো বেশি সুখের জায়গা। এডুকেশন অলসো ফস্টার্স ক্রিটিক্যাল থিঙ্কিং, এডুকেশন অলসো ফস্টার্স ক্রিটিক্যাল থিঙ্কিং, শিক্ষা কি করে? আমাদেরকে যৌক্তিক চিন্তাকে ত্বরান্বিত করে। ফার্স্ট অর্থ হচ্ছে ত্বরান্বিত করা, এগিয়ে নেওয়া, বৃদ্ধি করা। তাহলে যৌক্তিক চিন্তাকে ত্বরান্বিত করে শিক্ষা, এন্ড প্রোভাইডস আস আ সেট অফ কম্পিটেন্সেস, কম্পিটেন্সি মানে হচ্ছে দক্ষতা, এবং আমাদেরকে একগুচ্ছ দক্ষতা আমাদেরকে প্রোভাইড করে, আমাদেরকে দেয়, সরবরাহ করে, ইনক্লুডিং লাইফ স্কিলস, জীবনমুখী শিক্ষা সহ। জীবনমুখী শিক্ষা কি? দেখো, দ্যাট এনেবল আস টু বিকাম কম্পিটিটিভ, যেই জীবনমুখী শিক্ষাগুলো যেগুলো আমাদেরকে এই যে আমাদের পৃথিবীতে প্রতিযোগিতাপূর্ণ হতে সাহায্য করে। ধরো চাকরি বাজার মধ্যে 100টা চাকরি আছে, ক্যারিয়ার আছে 300 জন, এই জায়গায় কিভাবে কম্পিটিশন এগিয়ে থাকা যায়, কিভাবে সেই চাকরি পাওয়া যায়, কিভাবে নিজেকে অন্য জায়গার জন্য প্রস্তুত করা যায়, সেই শিক্ষাগুলো কিন্তু শিক্ষা আমাদের দিচ্ছে, ফর্মাল এডুকেশন যেটা আমরা বলি। ইভেন ইন দ্য মোস্ট চ্যালেঞ্জিং অফ সার্কামস্ট্যান্সেস, এমনকি সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবেশে পর্যন্ত কিভাবে আমাদেরকে প্রতিযোগিতাপূর্ণ হতে হয়, সেই শিক্ষাগুলো আমাদেরকে আমাদের এডুকেশন দিয়ে থাকে। এডুকেশন অলসো টিচেস আস টু অ্যাপ্রিশিয়েট বিউটি, শিক্ষা অ্যাপ্রিশিয়েট মানে কি? প্রশংসা করা, বিউটি মানে হচ্ছে সৌন্দর্য। শিক্ষা আমাদেরকে সৌন্দর্যকে প্রশংসা করতে শেখায়, এট দ্য বাউন্ডিজ অফ নেচার, বাউন্ডি মানে হচ্ছে প্রাচুর্য, এবং আমাদের প্রকৃতির প্রাচুর্যটাকে আমরা যেন সম্মান করি, আমরা যেন সেটাকে অ্যাপ্রিশিয়েট করি, সেটা শেখায়। যে ধরো প্রকৃতিতে বাতাস আছে, বাতাস আমরা দেখো বুঝতেছি না এটা গুরুত্ব কতটুকু, কিন্তু একটা মানুষ যখন খুব ধরো শ্বাসকষ্ট হচ্ছে, আমি নিজে বুঝি আমার শ্বাসকষ্টের প্রবলেম হয়, তো শ্বাসকষ্টের জন্য আমাকে প্রায় অক্সিজেন নেওয়া লাগে, নেবুলাইজ করা লাগে, নিজেকে ইনহেল করা লাগে। তো এই যে ব্যাপারটা আমি তখন বুঝতে পারি যে হাউ ইম্পর্টেন্ট আওয়ার ওয়েন্ট, আওয়ার এনভায়রনমেন্ট, আওয়ার সার্কামস্ট্যান্সেস। সো এই ব্যাপারটা শিক্ষা আমাদেরকে শেখায় যে প্রকৃতির যেই প্রাচুর্য এবং সৌন্দর্য, এটাকে কিভাবে অ্যাপ্রিশিয়েট করতে হয়, কিভাবে প্রশংসা করতে হয়। স্কুল, however, is not the only place where a child gets education. যাই হোক, শিক্ষা কিন্তু, স্কুল কিন্তু একমাত্র জায়গা না যেখান থেকে শিক্ষার্থীরা শিখে। দেখো আমরা কত জায়গাতে শিখি, স্কুলে শিখি, কলেজে শিখি, ইউনিভার্সিটি শিখি, ফ্যামিলিতে শিখি, সমাজ থেকে শিখি, ফ্রেন্ড সার্কেল থেকে শিখি, বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা শিখতে পারি। তাই বলেছে যে যাই হোক, স্কুল শিক্ষার আমাদের একমাত্র জায়গা না। বাংলা পোয়েম টেলস আস, একটা বাংলা কবিতা আমাদেরকে এমনটা বলেছে, নেচার ক্যান বি আওয়ার বেস্ট টিচার, প্রকৃতি আমাদের সবচেয়ে ভালো শিক্ষক হতে পারে। Here is a couple of lines from the poem in English translation. এখানে কয়েকটা কবিতা লাইন ইংলিশে দেওয়া হয়েছে। দেখো এই কবিতা তোমরা পড়ছো ছোটবেলায়। The sky has taught me to be liberal. আকাশ আমায় শিক্ষা দেয় উদার হতে ভাইরে। The wind has given me the motto to be industrious. শ্রমিক হওয়ার, অথবা কি বলা যায়, হ্যাঁ শ্রমিক হওয়ার শিক্ষা আমি বায়ুর থেকে পাইরে, বা কর্মী হওয়ার। লাইনটা এরকম মনে আছে তোমাদের 3-4 কবিতাটা ছিল যে আকাশ আমায় শিক্ষা দেয় উদার হতে ভাইরে, আকাশ সবার জন্য, সবাই আকাশটা দেখতে পারে। The wind has given me the motto to be industrious. কর্মী হওয়ার, কঠোর পরিশ্রমী হওয়ার শিক্ষা আমি বায়ুর থেকে পাই। বায়ু সারাদিন বয়েই চলে কাজ করতেই থাকে। তাহলে প্রকৃতি আমাদের বেস্ট টিচার হতে পারে, শিক্ষা আমাদের সেটা বোঝায়। If we can make nature our friend, philosopher and guide, যদি প্রকৃতিকে আমরা আমাদের বন্ধু, দার্শনিক ও পথ প্রদর্শক বানাতে পারি,
we can learn lessons about life that combined with what our schools teaches us will prepare us for the future. তাহলে আমরা প্রকৃতি থেকে যে শিক্ষা শিখি আমাদের জীবনের জন্য এবং স্কুল আমাদের যে এটা শিখায়, এই দুইটার কম্বিনেশনে আমরা আমাদের ভবিষ্যৎকে গড়ে তুলতে পারবো। তাহলে স্কুলের শিক্ষার সাথে আমরা আমাদের প্রকৃতিতে যা যা শিখি, এই দুইটা মিলে আমাদের ভবিষ্যৎটাকে আমরা সুন্দরভাবে প্রিপেয়ার করে ফেলতে পারবো। ওকে, প্যাসেজটা বোঝা গেল? হ্যাঁ, ক্লাস 7 ছিল কোথাও একটা, আমার মনে নাই এক্স্যাক্টলি ক্লাসটা, বাট এটা খুবই চমৎকার একটা প্যাসেজ। হ্যাঁ, এটা প্যাসেজ আজকেই পড়লাম। এই প্যাসেজটা আজকে পড়ে থাকলে, যদি না পড়ে থাকো তাহলে কিন্তু খুব প্রবলেম। এই প্যাসেজটা বোর্ড পরীক্ষায় আসার মতো, আমি বলে দিলাম, তোমরা নোট করে রাখো। 8টা বোর্ড এবং মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড সহ যে কোনো একটা বোর্ডে এই প্যাসেজটা আসবে। আমি কিন্তু দেখো, আমি সব প্যাসেজ পড়াইতে পারবো না, আমি 4টা-5টা ক্লাসের মধ্যে সবগুলো পড়ানো সম্ভব না। আমি যা করতেছি মোস্ট ইম্পর্টেন্ট, যদি এমন হয় যে ফাইনাল ফাইটে ক্লাস করছি, পরীক্ষা চলে আসছে, এমনটা ঘটবে দেখো, যেগুলো পড়াইছে এগুলো আসার মতো। ওকে, চলো আমরা তাহলে আমাদের প্যাসেজ যেহেতু বুঝছি, এবার আমরা এমসিকিউ সলভ করি। চলো বলো, একে একে উত্তর দাও। The word circumstances means, circumstance মানে কি? পরিবেশ, অবস্থা, যে কোনো একটা অবস্থা, যে কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশন, তাই না? অবস্থা, অবস্থা কোনটা যায় দেখো? কন্ডিশনস, অবস্থা যায়। ডিফিকাল্টিস, কঠিন বা হচ্ছে কি বলা যায় এটাকে, সমস্যা। ডেঞ্জার, তাও বিপদ। ইভেন্ট, ঘটনা। তাহলে কোনটা দিয়েই কিন্তু আমাদের অবস্থা বোঝায়। তাহলে অবস্থা কোনটা হবে বলো তো? কন্ডিশনস। তাহলে একটু নোট করে ফেলো, অ্যান্সার করে ফেলো যার যার জায়গা থেকে। তাহলে এখানে কি পাচ্ছি অ্যান্সার? আমরা অ্যান্সার পাচ্ছি হচ্ছে কন্ডিশনস। ওকে, অ্যান্সার কি? কন্ডিশনস। ওকে, ওকে, তারপরটা বল। সবাই অ্যান্সার করো। হ্যাঁ, দেখি তোমরা পড়ছো, এই পড়াটা কাজে লাগতেছে কিনা এটা বোঝার কিন্তু সুযোগ হচ্ছে আমরা এমসিকিউ সলভ করার মাধ্যমে। বলো কি হবে তারপরে কোশ্চেন? লাল কালারটা ঠিক আছে? লালটার জায়গায় আমার মনে হয় যে একটু, হ্যাঁ লালটা ঠিক আছে, লালই ঠিক আছে, বেশি দেখা যায়। এডুকেশন গিভস আস অ্যাবিলিটি টু ডিস্টিংগুইশ বিটুইন, শিক্ষা আমাদেরকে কিসের মধ্যে পার্থক্য করতে শেখায়? গুড এন্ড ইভিল, ভালো আর খারাপের মধ্যে পার্থক্য করতে শেখায়। বিউটি এন্ড দ্য বাউন্ডিস অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য এবং প্রাচুর্যের মধ্যে পার্থক্য করতে শেখায়। বোঝো, পার্থক্য করতে শেখায় কোনটার মধ্যে? আমরা বলেছি যে প্রকৃতির সৌন্দর্য ও প্রাচুর্যকে প্রশংসা করতে শেখায় শিক্ষা। পার্থক্য কিন্তু করা যায় না, প্রকৃতির সৌন্দর্য আর প্রাচুর্যের মধ্যে পার্থক্য করা যায় না। লাভ এন্ড হেট্রেড, ভালোবাসা এবং ঘৃণা, এই ভালোবাসার কথা কোনো প্যাসেজে ছিলই না, কোনো প্যাসেজে। ফ্রেন্ডস এন্ড ফয়েস, বন্ধু এবং শত্রুর মধ্যে আলাদা করা, এই শত্রুর কোনো কথাও কিন্তু পুরো প্যাসেজ আসে নাই। তারপরে দেখো, এই দুইটা অপশন পুরো প্যাসেজের মধ্যে ছিলই না, কোনো জায়গায় ছিল না। তাহলে দুটো অপশন পুরোপুরি বাদ। বিউটি এন্ড দ্য বাউন্ডারিজ অফ নেচার, এই কথাটা ছিল, তবে এটা পার্থক্য করার ব্যাপারে না, এটা ছিল হচ্ছে অ্যাপ্রিশিয়েট করার ব্যাপারে। কিন্তু আমরা দেখেছি যে আমাদের ডিস্টিংগুইশ করতে শেখায় কি, যে আমাদের রেশনালি চিন্তা করতে, কোনটা রাইট চয়েস করতে। তাহলে রাইট চয়েস মানে কি? ভুল চয়েসটা বাদ দিলাম, রাইট চয়েসটা করলাম। তাহলে সঠিক আর ভুল, ভালো আর খারাপ, তাহলে কোনটা হবে? ইভিল এন্ড গুডস। ওকে, তারপরটা বলো। দ্য বেস্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড কনফ্লিক্ট, এই কনফ্লিক্ট শব্দটার বাংলা আমরা কি পাই? কনফ্লিক্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে সংঘাত, তাই না? সংঘাত। এই সংঘাতের সাথে কোনটা যায় দেখো? হারমোনি মানে হচ্ছে আনন্দ, হ্যাঁ, হারমোনি মানে হচ্ছে আনন্দ, সুন্দর পরিবেশ। স্ট্রাগল, সংগ্রাম, দীর্ঘদিন যাবত চলমান একটা ঘটনা। কিন্তু কনফ্লিক্ট মানে হচ্ছে তোমার সাথে আমার কথা কাটাকাটি, রাগ, এটা। আর স্ট্রাগল হচ্ছে যুদ্ধ, সংগ্রাম, ওই জাতীয় জিনিসগুলো। এটা খুব বড় জিনিস, কনফ্লিক্ট অত বড় জিনিস না। পিচ, শান্তি। ডিসকর্ড, ডিসকর্ডে বাংলা কিন্তু সংঘাত। তাহলে কি পাচ্ছি? ডিসকর্ড মানে হচ্ছে সংঘাত। তাহলে এখানে দেখো, স্ট্রাগলের সাথে তোমার একটা ধরনের চিন্তা আসতে পারে যে স্ট্রাগল হইতে পারে। স্ট্রাগল মানে হচ্ছে বড় ধরনের কোনো যুদ্ধ বা সংগ্রামকে বোঝায়। বাট কনফ্লিক্ট মানে ধরো তোমার কথার সাথে আমার কথা মিলে নাই, হ্যাঁ, উই হ্যাভ আ কনফ্লিক্ট অফ আওয়ার অপিনিয়ন্স।
It doesn't mean that we have a struggling period. If we have a situation in a struggle, সংগ্রামের কোনো পরিবেশ আমাদের মধ্যে না, তাই না? আচ্ছা, to decide things rationally, কোন একটা জিনিসকে খুব যৌক্তিকভাবে চিন্তা করা, এটার মানে কি? To judge things reasonably and take wise decisions, কোন একটা জিনিসকে খুব যৌক্তিকভাবে চিন্তা করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া, সেটা বোঝায়। To take rational attitude to our social and national life, আমাদের দেখো কি বলছে, কোন জিনিসকে, এখানে তো থিংস কথাটা আসছে, কিন্তু এখানে বলতেছে আমাদের সামাজিক ও জাতীয় জীবনে কি করা, একটা যৌক্তিক মনোভাব রাখা। দেখো, যে কোনো জিনিসকে চিন্তা করা বুঝাইছে, যে কোনো জিনিস তুমি চিন্তা করবা, এটা কি যৌক্তিক না অযৌক্তিক। আর এইখানে বুঝাইতেছে পুরো লাইফকে আমার। এই জায়গায় কিন্তু একটা প্রবলেম আছে, দেখো এই জায়গায় কিন্তু তোমার কিওয়ার্ডটা ভুল, কিওয়ার্ডটা চার্জ করবা যে কোনটা সঠিক কোনটা ভুল। টু ডেভেলপ গুড ডিবেটিং পাওয়ার, দেখো এখানে রেশনালি কোন জিনিস জাজ করা বা বাছাই করা মানে কি, কোন ডিবেট করা বোঝায়, কোন আমাদেরকে কোন বিতর্কের পাওয়ার বোঝাচ্ছে এখানে না, বিতর্কের কোনো কথা এখানে আসছে না। আমরা এখানে কিওয়ার্ডটা ভুল আছে। টু জাজ থিংস ইন্ডিপেন্ডেন্টলি, দেখো রেশনালি আর ইন্ডিপেন্ডেন্ট কিন্তু এক জিনিস না। ইন্ডিপেন্ডেন্টলি মানে তোমাকে কেউ প্রেসার করতেছে না, রেশনালি চিন্তা করতে তোমাকে কেউ প্রেসার করে না, তাহলে দুইটা জিনিস একেবারেই যাচ্ছে না। তাহলে এইখানে কিওয়ার্ডটা ভুল আছে, কোনটা যাবে? টু জাজ থিংস, একটা জিনিসকে যাচাই করা, রিজনেবলি মানে হচ্ছে খুব যৌক্তিকভাবে, এন্ড টেক ওয়াইজ ডিসিশনস, এবং সেটা থেকে আমরা একটা খুব সুন্দর সঠিক সিদ্ধান্ত নেওয়া। উত্তর কোনটা হচ্ছে এটা। তারপর আসো, ফেলিওর টু মেইনটেইন সোশ্যাল ভ্যালুস গিভস আস রাইজ টু, সামাজিক যে মর্যাদা আছে আমাদের, ভালো খারাপ হোক সেটা আমাদের পার্সোনালিটি ধরে রাখা, এটা যদি মেইনটেইন করতে না পারি তাহলে কি সৃষ্টি হতে পারে? সেখান থেকে সামাজিক যদি আমরা ভ্যালুগুলো না মানি, সোশ্যাল ডেভেলপমেন্ট, সেখান থেকে সামাজিক উন্নয়ন হবে। সোশ্যাল আপলিফটমেন্ট, এটা অর্থ সামাজিক উন্নয়ন। সাসপিশন ইন পিপল, মানুষের মধ্যে আমাদের সন্দেহ জাগ্রত হবে। নাকি কনফ্লিক্ট অর কন্টেম্পট অ্যামং পিপল, নাকি মানুষের মধ্যে সংঘাত অথবা ঘৃণা সৃষ্টি হবে। আমরা যদি কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ মানুষকে অ্যাপ্রিশিয়েট করতে না শিখি, তার খারাপ জিনিসগুলোকে ঘৃণা করতে না শিখি, তাহলে আমাদের মধ্যে কি তৈরি হবে? আমাদের মধ্যে অবশ্যই কি তৈরি হবে? মানুষের মধ্যে সংঘাত তৈরি হবে, কনফ্লিক্ট তৈরি হবে। ন্যাচারালি কি হবে? কনফ্লিক্ট এন্ড কন্টেম্পট অ্যামং পিপল। তারপর আসো, ওকে, দ্য ওয়ার্ড হ্যাট্রেড, হ্যাট্রেড মানে হচ্ছে ঘৃণা, তাই না? আমরা বলেছিলাম ঘৃণা, তাহলে ঘৃণার সাথে কোনটা যায় দেখো তো? কন্টেম্পট একটু আগে বলেছি, ঘৃণা অথবা অবজ্ঞা। ইম্পার্শাল জাজমেন্ট মানে হচ্ছে যেটাকে আমরা বলেছি কি বলা যায়, কোন দলীয় না, নির্দলীয় কোন একটা বিচার। ইম্পার্শালিটি, নির্দলীয়তা, অ্যাঙ্গার, রাগ, দেখো কোনোটাই কিন্তু যাচ্ছে না আমাদের ঘৃণার সাথে। তাহলে ঘৃণার সাথে কোনটা যায়? কন্টেম্পট, অর্থ হচ্ছে অবজ্ঞা অথবা ঘৃণা করা। ধরো একটা মানুষ তোমাকে বললো, ভাই আমার একটু কথাটা শোনো, তুমি শুনলো না, চলে গেলা, এটা কিন্তু অবজ্ঞা, একই সাথে তাকে ঘৃণা করা, তোমার কথা শুনতে আমার মনোযোগ নেই, এটা। তারপর আসো, our personality becomes developed owing to শব্দটার অর্থ কি? এটা প্রিপোজিশন, অর্থ হচ্ছে for, ওকে। আমাদের যে ব্যক্তিত্ব উন্নত হয় কিসের মাধ্যমে বা কিসের জন্য? our being aware of ourselves, আমরা নিজেরা সচেতন হলে আমাদের পার্সোনালিটি ডেভেলপ হয়, কথাটা কিন্তু ছিল প্যাসেজে। লিভিং ইন গুড সোসাইটি, শুধু ভালো পরিবেশে বাস করলে আমাদের পার্সোনালিটি ভালো হয়। স্টাডিং এট গুড স্কুলস, ভালো স্কুলে পড়লে শুধু পার্সোনালিটি ভালো হয়, এমনটা হয় না যে ভালো স্কুলে পড়েও সে খুব মাদক নিচ্ছে, অ্যালকোহল নিচ্ছে, মেয়েদেরকে টিজ করতেছে, ঘটে কিন্তু। ফ্যামিলিয়ার কালচার, ভালো মানে পারিবারিক যদি কালচার থাকে তাহলে কি মানুষের পার্সোনালিটি ভালো হয়? কালচার ভালো কিন্তু সে ভালো না, হতেই পারে। এটা কি হবে? আওয়ার বিং অ্যাওয়ার, আমাদের নিজেদের সচেতন হওয়ার ব্যাপারে। আমরা যদি নিজেরা সচেতন হই নিজেদের ব্যাপারে, বুঝি আমরা নিজেদের প্রবলেমগুলো সলভ করতে পারি, তখনই আমরা আমাদের পার্সোনালিটি ডেভেলপ হয়। দ্য বেস্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা। কি হবে? সৃজনশীলতা, সৃষ্টিশীলতা। ব্রেইন, মানে ব্রেইন তো সবারই আছে, কারো ব্রেইন সৃষ্টিশীল, কারো ব্রেইন সৃষ্টিশীল না, সে কোনো কাজ করে না, পড়াশোনা করে না। ফ্রুটফুলনেস মানে হচ্ছে ফলপ্রসূ। ইনভেন্টিভনেস, সৃষ্টিশীলতা। প্রোডাক্টিভ মানে হচ্ছে কার্যকর বা কার্যকর, অ্যাক্টিভ না, কোনটা হবে? ইনভেন্টিভনেস, ওকে। সৃষ্টিশীল, সৃজনশীল, নতুন নতুন চিন্তা করতে শেখায়।
Why is education necessary? কেন শিক্ষা গুরুত্বপূর্ণ? It makes us respectable in society. শিক্ষা আমাদেরকে সমাজের মধ্যে খুব শ্রদ্ধেয় করে তোলে, এই জন্য কি শিক্ষা দরকার? এই কথাটা সব ঠিক না প্যাসেজ অনুযায়ী। It makes us strong in our judgment. শিক্ষা আমাদেরকে, আমাদের যে জাজমেন্ট, আমাদের বিচার বিবেচনায় আমাদেরকে খুব শক্তিশালী করে তোলে না, এমনটাও শিক্ষার মূল উদ্দেশ্য না। It makes us fashionable. শিক্ষা আমাদেরকে খুব ফ্যাশনেবল করে তোলে। It makes us able to get a good job. আচ্ছা, এখানে বলো কোনটা হবে? এখানে কিন্তু বেশ কনফিউজিং। তার মানে দেখো, এখানে কোনো অ্যান্সারই কিন্তু এক্স্যাক্টলি সঠিক লাগতেছে না। তো এমন একটা অ্যান্সার হবে যেটা মন্দের ভালো, মানে এটা এক্স্যাক্টলি উত্তর না, কিন্তু বাকিগুলো হচ্ছে বেটার। কোনটা হবে? রাইট, এটা হবে হচ্ছে it makes us strong in our judgment. এটা আমাদের চিন্তাকে আরো শক্ত করে তোলে, এটা আমাদের চিন্তা বা বিচার শক্তিকে আরো শক্ত করে তোলে। এটাই সবচেয়ে ভালো উত্তর। Due to our developed responsible power and ability to solve problems of life, আমাদের জীবনের প্রবলেমগুলোকে খুব কি করার জন্য, আমাদের খুব সলভ করার ক্ষেত্রে আমাদের যেই চিন্তাশীল, আমাদের যে যৌক্তিক অ্যাবিলিটি বা ক্ষমতা রয়েছে, সেটার কারণে we become powerful in society. আমরা সমাজে খুব শক্তিশালী হই। become creative in social life. আমরা সামাজিক জীবনে খুব কি হই? খুব চিন্তাশীল হই। can become highly educated. সেটার জন্য আমরা খুব উন্নত শিক্ষিত হতে পারি। become rich and happy. সেটার জন্য আমরা খুব ধনী এবং সুখী হতে পারি। কোনটা হবে? বল, লাস্ট অ্যান্সারটা কি হবে? Due to our developed responsible power and ability to solve problems of life. আমরা আমাদের জীবনের সমস্যাগুলো সমাধানের জন্য যে সক্ষমতা আছে, সেটার জন্য আমরা কি করতে পারি? কি হইতে পারে? become powerful in society. সেটার জন্য আমরা সমাজে খুব শক্তিশালী হব। দেখো, সমাজে শক্তিশালী হওয়া বা তোমাকে বানানোর শিক্ষার কোনো কাজ না। can become highly educated, এবং সেটার জন্য আমরা খুব উন্নত শিক্ষিত হতে পারি। আচ্ছা, become creative in social life. আমার কাছে মনে হয় এই উত্তরটা সবচেয়ে বেটার, যে আমরা আমাদের সামাজিক জীবনে আরো সৃষ্টিশীল হয়ে উঠি। একটা ওয়ার্ড ছিল না, প্রোডাক্টিভ, মনে আছে? এই প্রোডাক্টিভ ওয়ার্ডটা কিন্তু এখানে কাজ করছে, ঠিক আছে? এই প্রোডাক্টিভ ওয়ার্ডটা কিন্তু এটার অ্যাব্রিভিয়েশন বোঝাইছে। ওকে, তাহলে একটু জানাও দেখি, এই 10টা এমসিকিউর মধ্যে কার কয়টা হইল? একটু জানাও দেখি। কার কয়টা হলো একটু দেখি, তোমরা কয়টা পারছো? 10টাই হয়েছে, বাহ, 10এ 10, বাহ, চমৎকার, ফাইন। রিমঝিম, তারপর হচ্ছে নাইম মুন্সি, নিশা, আলামিন হাওলাদার 10এ 10, অনেকের 8টা হয়েছে, ফাইন, কোনো সমস্যা নাই। 8টা হোক 7টা হোক, যাই হোক না কেন, তুমি কাজটা চালিয়ে যাও, কন্টিনিউয়াস তুমি পড়াশোনা করতে থাকো। ওকে, চলো আমরা তাহলে পরেরটাই যাই। চলো তাহলে 10এ 10 যাদের হয়েছে তাদেরকে কংগ্রাচুলেট করার আর কিছু নাই, 10এ 10 অলরেডি হয়ে গেছে। ওকে, চলো আমরা পরের প্যাসেজটা সলভ করি। এইটাও খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। বুলিং প্যাসেজটা তোমরা অনেকেই পড়ো নাই হয়তো, বাট খুবই জরুরি প্যাসেজটা। চলো শুরু করি। হ্যাঁ, আমরা কি এমসিকিউটা একটু দেখে নিই। হ্যাঁ, এমসিকিউটা কি বলছে? স্কুল গোয়িং। আচ্ছা, তোমরা রেডি? হ্যাঁ, তোমরা কি রেডি আছো দ্বিতীয় প্রশ্ন সলভ করার জন্য? একটু জানো তো ভাইকে, তোমরা রেডি কিনা? হ্যাঁ, একের বি এর অ্যান্সার শর্ট কোশ্চেন গুলো কিভাবে করবে বলেছি আমরা, এটার জন্য একটা ক্লাস নিব আলাদা। হ্যাঁ, কোর্সটা কি এইচএসসি এর আগে শেষ হবে? এইচএসসি এর জন্যই তো, তোমাদের এইচএসসি 24 ব্যাচের জন্যই। যদি এমন হয় যে ক্লাস শেষে গিয়ে অনেক বেশি হয়ে গেছে, ধরো এই মাসে তো আরো 2-3টা ক্লাস হবে, তাই না? তো যদি মনে হয় যে না ক্লাস থেকে যাচ্ছে, তখন দেখা যাবে যে আমি ক্লাসের সংখ্যা বাড়িয়ে দিব, কিন্তু এটা শেষ করবো অবশ্যই। আমি যে পরিমাণ ক্লাস রেডি করেছি
বা যেই পরিমাণ ক্লাস দেওয়ার জন্য তোমাদের রুটিন গঠন করেছি আমি সেই পরিমাণ ক্লাস তোমাদেরকে দিব, এটা আমার জায়গা থেকে হচ্ছে কাজ। কিন্তু তোমাদের একটা কাজ আছে, তোমরা অনেকে হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করো না, তোমরা ক্লাসটার প্রতি খুব অমনোযোগী, তোমরা মনে করছো ফ্রি ক্লাস, এতে আসলে কি কি বা করার আছে, তাই না? বাট আমি যেটা করতেছি তোমরা এটা হয়তো নিজেরাই ফিল করতে পারার কথা, আমি কখনোই এটাকে এমন ভাবে ক্লাস করাই না যে ফ্রি ক্লাস হেলা ফেলা করলাম, ঠিক আছে পড়াইলে পড়াম। আমার খুব ইমার্জেন্সি ছাড়া আমি ক্লাসও মিস দিই না। তোমরা জানো গত ক্লাস মিস গিয়েছে আমার, এর আগে একটা ক্লাস মিস গিয়েছে আমার, পরীক্ষার আগের দিন পড়েছে তাই আমি ক্লাস করাই নাই। আর গত 1-2টা ক্লাস মিস গিয়েছে হচ্ছে কালকে একটু অসুস্থ আমি, তোমরা জানো আমার কথা কিন্তু নাকে আটকাচ্ছে, কারণ হচ্ছে আমার এখনো জ্বর সর্দি আছে, সর্দি এখনো কমে নাই। আমি সকালে পরীক্ষা দিয়ে আসলাম, ফাইনাল পরীক্ষা আমার চলতেছে, বাট সর্দি কমে নাই। আর এর আগের ক্লাসটা জানো একটা হঠাৎ করে তোমাদের ঘোষণা দিয়েছি, আমার যেই 2টা বিড়াল ছিল, আমার 2টা খুবই আদরের বিড়াল, ওই বিড়ালের একটা হচ্ছে ওই শুক্রবার সম্ভবত, আজকে কি শুক্রবার নাকি শনিবার, হ্যাঁ শনিবার হচ্ছে বিড়ালটা মারা গেল আমার। তো খুব কষ্ট পাইছি আমি, বিড়াল মারা যাওয়াতে আমি খুব মেন্টালি ভেঙে পড়ছি, আমি খুবই হতাশ হয়েছি। কারণ আমার যে বিড়ালটা না, আমার বিড়ালটা হচ্ছে আমার খুব কাছের ছিল, অর্থাৎ ও আমার সাথে ঘুমাইতো, আমি খাবার দিলে খাইতো, ডাকলে আসতো। তোমরা একদিন দেখেছো আমার ক্লাসে আমার কাছে চলে আসছে লাভ দিয়ে, ওই যে উইনার ক্লাস করাচ্ছিলাম, বিড়ালটা লাভ দিয়ে আমার একদম মানে ও ডাকতেছে নিচে, ওকে আমি কোনো ইম্পর্টেন্স দিচ্ছি না, ওকে আমি প্রায়োরিটি দিচ্ছি না, তখন ও লাভ দিয়ে কোলে উঠে গেছে। তো এই ব্যাপারটা আসলে ও হয়তো শুধু কথা বলতে পারে না মানুষের মতো, এছাড়া তো ওর সব, ওকে খাওয়ানো, ও আমার সাথে ঘোরা, আদর করা, আমার পায়ের মধ্যে কত ঘুমাইছে। তো সবকিছু মিলিয়ে আমি মেন্টালি একটু ভেঙে পড়ছিলাম। ইভেন কালকে পড়াশোনা করতে পারিনি আমার ফাইনাল পরীক্ষার জন্য, সারা রাত কষ্ট লাগছে। যাই হোক, আসলে সৃষ্টিকর্তা মানুষকে ওই ক্ষমতা দিয়ে দেয় যে ভুলে যাওয়ার সক্ষমতা। যদি ওকে ভুলবো না, আবেগটা থেকে যাবে, কিন্তু খারাপ লাগার জন্য ক্লাস মিস দিয়েছি, এছাড়া ইমার্জেন্সি ছাড়া আমি ক্লাস মিস দিই না। তো সবকিছু মিলিয়ে আমি চেষ্টা করছি যেন সর্বোচ্চ এফোর্ট দিয়ে ক্লাসটা করানো যায়, এটার জন্য তোমার লাইফে একটা টার্নিং পয়েন্ট হয়। সো এটা তোমার কাছে আমার বিশেষ চাওয়া থাকবে যে তোমার ক্লাস অ্যাটেন্ড করবা, হ্যাঁ ক্লাস অ্যাটেন্ড করবা বা ওয়েবসাইট অথবা গ্রুপের মধ্যে ক্লাসগুলো দেখবা, ঠিক আছে? ওকে, আমার মিলির জন্য দোয়া কইলো। আপনার প্রতিদিন ক্লাস নিতে থাকেন, একদিন ইনশাল্লাহ হাজার স্টুডেন্ট ক্লাস করবে ইনশাল্লাহ, সেটাই চাই, ক্লাস করুক। ওকে, চলো আমরা পরেরটা শুরু করি। হ্যাঁ, আমরা পরের ক্লাসটা শুরু করি, পরের লেকচারটা। তোমার শর্ট কোয়েশ্চেনের অভয় নয়, আমি তোমার কোয়েশ্চেনের কথা শুনেছি অভয়, আমি উত্তর দিব। ওকে, আসো আমরা পরেরটা শুরু করি। এক নজর আমরা একটু প্রশ্নগুলো দেখি, চলো এক নজর জাস্ট প্রশ্নগুলো চেক করি। 1 নম্বর কোয়েশ্চেন, এটা হচ্ছে বুলিং প্যাসেজটা, সে নো টু বুলিং, একটা প্যাসেজ আছে খুব ইম্পর্টেন্ট, অ্যাডোলেসেন্স যে অধ্যায়টা আছে ওই অধ্যায়ে। স্কুল গোয়িং অ্যাডোলেসেন্টস গেট ইনভলভড ইন ড্যাশ ফাইটিং, স্কুলগামী শিক্ষার্থীরা কেমন ধরনের ঝগড়ায় বা সংঘাতে তারা সম্পৃক্ত হয়। দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড হিউমিলিয়েটিং ওয়ার্ডটার মানে কি, সেটার সিনোনিম কোনটা যাবে। দ্য অ্যাকসেপ্টেবল ফ্রেজাল ভার্ব ফর রিপ্রেজেন্ট মানে কোনো জিনিস প্রচার করা, প্রকাশ করা, দেখানো বা প্রচার করার ক্ষেত্রে কোন ওয়ার্ডটা সবচেয়ে ভালো যায়। The report says that students aged between 13 and 15 are becoming dash. ওই প্রতিবেদনে বলা হয় যে 13 থেকে 15 বছরের ছেলেমেয়েরা কি হচ্ছে, তারা কেমন হয়ে যাচ্ছে দিন দিন। Peer to peer violence is experienced globally by dash. এই বন্ধুর মধ্যে সংঘাত পৃথিবীর কোন সংখ্যক, কতটুকু সংখ্যক মানুষ এটা এক্সপেরিয়েন্স করে, কতটুকু সংখ্যক ছেলেরা এটা এক্সপেরিয়েন্স করে। ভায়োলেন্স ড্যাশ হ্যাজ বিকাম আ কনসার্ন, কেমন ভায়োলেন্স আজকের দুনিয়ায় একটা খুব বড় ধরনের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, উদ্বেগের বিষয়। দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড বুলিং ইজ, বুলিং শব্দটার সবচেয়ে ক্লোজ মিনিং কোনটা। দ্য ফ্রেজ উইথ দ্য ক্লিক অফ আ বাটন ইন্ডিকেটস, উইথ দ্য ক্লিক অফ আ বাটন, এক ক্লিকে, বাটনের এক ক্লিকে, এই বলতে কি বোঝাইছে। দ্য এক্সপ্রেশন টু ক্লেম
ক্লেম লাইভস মানে কি বোঝাইছে? দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হ্যারাসমেন্ট। হ্যারাসমেন্ট শব্দটার নিচের কোনটা সেটা সমার্থক শব্দ। ওকে, চলো আমরা প্যাসেজ স্টাডি। আসলে আমরা প্যাসেজটা সলভ করি সবাই। খুব মনোযোগ দিয়ে বুঝবা, এই প্যাসেজটা পরীক্ষা আসার মতো খুব সম্ভাবনা আছে। হ্যাঁ, এই প্রশ্ন এসেছে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে। ওকে, সেন্ট জোসেফে আসছে। চলো কি বলেছে খেয়াল করো। ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে, পুরো বাংলাদেশে, হ্যাঁ, ওরে বাবা মাশাআল্লাহ 15 বছর হয়েছে তোমার বিড়ালের। আপনার ফাইনাল পরীক্ষা কেমন হয়েছে? চলতেছে, দুইটা গিয়েছে, আরো দুইটা আছে। আমার বিড়ালের অনেক অসুস্থ, ভাই দোয়া করবেন। 15 বছর, বাহ বাহ বাহ, মাশাআল্লাহ, তোমার বিড়াল বেঁচে উঠুক। ওকে, চলো আমরা শেষ করি। ইন বাংলাদেশ, বাংলাদেশে 35% স্টুডেন্টস, 35% শিক্ষার্থী, এজ বিটুইন 13 and 15, তাহলে 13 থেকে 15 বছর বয়সের কত? 35% শিক্ষার্থী। যে শিক্ষার্থীদের বয়স কত? 13 থেকে 15 বছর। ওই বয়সের পুরো বাংলাদেশের শিক্ষার্থীর মধ্যে 35% শিক্ষার্থী রিপোর্টেড বিং বুলিড, প্রতিবেদনে বলা হয়েছে বিং বুলিড, তারা কিসের শিকার হয়েছে? বুলির শিকার হয়েছে। বুলি মানে কি? বুলি মানে ধরো কাউকে গালিগালাজ করা, কাউকে আঘাত করা, কাউকে প্রতিহিংসা করা। তাহলে এই বুলি মানে কি? প্রতিহিংসা বা হচ্ছে সংঘাতের শিকার হয়েছে তারা। ওকে, কেউ গালি দিয়েছে, বকা দিয়েছে, খারাপ বলছে, মারামারি করছে, কেউ লাঠি লাঠি দিয়ে বাইরাবাড়ি করছে, এইটা। তাহলে বলা হয়েছে বাংলাদেশে 13 থেকে 15 বছর বয়সের শিক্ষার্থীদের 35% শিক্ষার্থী সংঘাতের শিকার হয়েছে, কোনো না কোনো ভাবে তারা বুলিং এর শিকার হয়েছে। ওকে, বুলিং এ বলছি আমি। 1 or more days in 30 days, তারা 30 দিনের মধ্যে, প্রতি 30 দিনের মধ্যে 1 থেকে 2 দিন তারা বুলিং এর শিকার হয়। or involved in a physical fight at least once in 12 months in 2014, 2014 সালে, এটা 14 সালে হিসাব অনুযায়ী পুরো 12 মাসের মধ্যে তারা at least একবার তারা শারীরিকভাবে সংঘাতে যুক্ত হয়েছে, মারামারি করছে। এইটা হচ্ছে সংঘাত, সংঘাত নিয়ে পড়াশোনা। তাহলে কি বলছে দেখো, যে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের 13 থেকে 15 বছর শিক্ষার্থীদের মধ্যে 35%ই মাসে 1 অথবা 2 বার বুলিং এর শিকার হয়েছে, অথবা 2014 সালের এই পুরো 12 মাসে অ্যাটলিস্ট একবার প্রতিটা শিক্ষার্থী মারামারি করছে। সেজ আ নিউ রিপোর্ট, একটি নতুন প্রতিবেদন এমনটা বলা হয়। গ্লোবালি, পুরো পৃথিবীতে হাফ অফ দ্য স্টুডেন্টস, হাফ অর্ধেক, খেয়াল রাখো কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, হাফ অফ দ্য স্টুডেন্টস aged between 13 and 15 worldwide, around 150 million, তাহলে পুরো বিশ্বতে 13 থেকে 15 বছর বয়সী শিক্ষার্থী প্রায় 150 মিলিয়নের অর্ধেক শিক্ষার্থী রিপোর্ট হ্যাভিং এক্সপেরিয়েন্সড, তারা কি করেছে? তারা অভিজ্ঞতা হয়েছে, তারা ফেস করেছে, সম্মুখীন হয়েছে পিয়ার টু পিয়ার ভায়োলেন্স, তারা বন্ধুদের মধ্যে সংঘাতের শিকার হয়েছে। কি বলছে খেয়াল করো, পুরো পৃথিবীতে 13 থেকে 15 বছর যে শিক্ষার্থীরা আছে তাদের অর্ধেক, সেটা সংখ্যা কত? অর্ধেকের সংখ্যা কত? 150 মিলিয়ন প্রায়। এই 150 মিলিয়ন শিক্ষার্থী, তাহলে পুরা কত? 300 মিলিয়ন, তার অর্ধেক। তাহলে পুরো বিশ্বে হিসাব করছে যে 13 থেকে 15 বছর বয়সী শিক্ষার্থী কয়জন আছে? অ্যারাউন্ড 300 মিলিয়ন, তার অর্ধেক অর্থাৎ 150 মিলিয়ন শিক্ষার্থী তারা পিয়ার টু পিয়ার ভায়োলেন্স মানে বন্ধুদের মধ্যে সংঘাত হয়েছে তাদের, একই বয়সী একই ক্লাসের বন্ধুদের মধ্যে। পিয়ার টু পিয়ার মানে কি? একই সমবয়সী একই গোত্রের মানুষের মধ্যে সংঘাত হয়েছে। সাচ এজ ফিজিক্যাল ফাইটস, যেমন শারীরিক ঝগড়া, অর ফর্মস অফ বুলিং, অথবা বিভিন্ন ধরনের বুলিং এর শিকার হয়েছে, গালিগালাজ থেকে শুরু করে গালাগালি, খারাপ কথা বলা, কুৎসা রটানো, এই ধরনের অনেক কিছু। তারপরে কাউকে হচ্ছে বেটে বলা, কাউকে লম্বা বলা, কাউকে কাল্লু বলা, এরকম ধরনের বুলিং এর শিকার হয়েছে ফ্রম দেয়ার পিয়ার্স, তাদের বন্ধুদের থেকে, ইন এন্ড অ্যারাউন্ড স্কুল, স্কুলের ভিতরে অথবা স্কুলের আশেপাশে, হ্যাঁ, স্কুল ছুটির পরে, স্কুল ছুটির আগে, স্কুলের সামনে, বারান্দায়, এরকম অবস্থায়। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট রিলিজড বাই ইউনিসেফ, ইউনিসেফের দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। ওকে, দ্য রিপোর্ট ইজ বেসড অন ডেটা, রিপোর্টটা এমন সব তথ্যের উপর বানানো হয়েছে। কোন তথ্য? ফ্রম দ্য হেলথ বিহেভিয়ার ইন স্কুল এজড চিলড্রেন
ক্রস ন্যাশনাল স্টাডি, একটা প্রতিবেদনের নাম, এটা আমরা জাস্ট বাংলা বলার কিছু দরকার নেই, এটা একটা প্রতিবেদন। অ্যান্ড দ্য গ্লোবাল স্কুল বেসড স্টুডেন্ট হেলথ সার্ভিস, এবং এটা আরেকটা প্রতিবেদন নাম। তাহলে এই দুইটা প্রতিবেদন থেকে তথ্য নিয়ে ইউনিসেফ এই প্রতিবেদনটা বানাইছে। আচ্ছা, দ্য ডাটা ইনক্লুড, এই তথ্যের মধ্যে রয়েছে 120 কান্ট্রিজ, 122 কান্ট্রিজ, 122টা দেশ, রিপ্রেজেন্টিং, যারা প্রতিনিধিত্ব করে, বুঝো রিপ্রেজেন্ট তো কি প্রতিনিধিত্ব করা, 51% of the global population of children between 13 and 15। তাহলে এই ডাটাগুলো নেওয়া হয়েছে 122টা দেশ থেকে, যে 122টা দেশে যেই পরিমাণ শিক্ষার্থী থেকে তথ্যগুলো নেওয়া হয়েছে 13 থেকে 15 বছরের, সেই টোটাল সংখ্যার হচ্ছে 51% স্টুডেন্টকে তারা কাউন্ট করছে। পুরো বিশ্বের মধ্যে 13 থেকে 15 বছর বয়সে যেই পরিমাণ শিক্ষার্থী আছে তাদের 51% শিক্ষার্থীরই ডাটা তারা কালেক্ট করছে, যেটা এই 51% ডাটা কালেক্ট করছে কয়টা দেশ থেকে? 122টা দেশ থেকে। The report finds that, প্রতিবেদনে দেওয়া হয় যে বা দেখা যায় যে স্টুডেন্টস এক্সপেরিয়েন্স, শিক্ষার্থীরা সম্মুখীন হয় আদার ফর্মস অফ ভায়োলেন্স এট স্কুল, তাই স্কুলের মধ্যে আরো বিভিন্ন ধরনের সংঘাতের শিকার হয়, যেমন such as attacks in classroom, ক্লাসরুমের মধ্যে আঘাত মারামারি, or physical punishment by teachers, অথবা শিক্ষকের দ্বারা শারীরিক আঘাত। আচ্ছা, about 720 million school age children, তাহলে 720 মিলিয়ন স্কুলগামী শিক্ষার্থী live in countries, এমন সব দেশে তারা বাস করে where they are not fully protected, তারা পরিপূর্ণভাবে সুরক্ষিত নয় by the law, আইনের দ্বারা, against forms of ফিজিক্যাল পানিশমেন্ট এট স্কুল, যারা স্কুলের মধ্যে শারীরিক নির্যাতন, শারীরিক মার, শারীরিক শাস্তির আইনের দ্বারা তারা কিনা সুরক্ষিত না। অর্থাৎ বলেছে যে পুরো পৃথিবীর 720 মিলিয়ন শিক্ষার্থী এমন সব দেশে বাস করে যাদের স্কুলের মধ্যে তাদের পিটায়, এটা বলা হয়েছিল। সহজ কথা হচ্ছে কি, 720 মিলিয়ন শিক্ষার্থী এমন এমন স্কুলে পড়ে, এমন এমন জায়গায় বাস করে যাদের স্কুলের মধ্যে পিটায়, এবং এই পিটার বিরুদ্ধে কোনো আইন নাই, এটা বলছে। আমরা বাইরে খেয়েছি না, স্যার ধরে পিটাইছে, এটা ভালো ছিল। খুব বেশি ভালো করতে গিয়ে কিন্তু এখন পিটা পিটা নাই, পড়াশোনা করে না, পিটাইলেই ঠিক পড়াশোনা হইতো। আচ্ছা, যাই হোক, প্যাসেজ পড়ি আমরা। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, রিপোর্টে বলা হয়েছে এডুকেশন ইজ দ্য কি টু বিল্ডিং পিসফুল সোসাইটিস, তাহলে একটা শান্তিপূর্ণ সমাজ গঠন করার মূল চাবিকাঠি হচ্ছে শিক্ষা। এন্ড ইয়েট, কিন্তু তারপরেও ফর মিলিয়নস অফ চিলড্রেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বের লক্ষ লক্ষ শিক্ষার্থীর জন্য স্কুল ইটসেলফ ইজ নট সেফ, স্কুল ইটসেলফ ইজ নট সেফ, স্কুল নিজেই তাদের কাছে কিনা সুরক্ষার জায়গা না। বলছে যে একটা সুন্দর জাতি গঠনে শিক্ষা সবার আগে চাবিকাঠি, কিন্তু পৃথিবীর কি বলছে দেখো, পৃথিবীর লক্ষ লক্ষ শিক্ষার্থীর কাছে স্কুল নিজেই সেফ না। স্কুলে গেলে তাদের পিটা, স্কুলে গেলে মার, স্কুলের কান ধরে রাখে, স্কুলের ওই যে হাত পায়ের নিচে দিয়ে হাত দিয়ে ধরে রাখে। করছো না তোমরা? আমি ধরা করছো কিনা, তোমাদের এরকম বয়স নয়, তোমরা ছোট মানুষ। আমরা ছিলাম ম্যাথ না পারলে প্রাইমারি স্কুলে, বুঝছো, সামনে নিয়ে, এই যে আমাদের স্যার যেখানে বসে সামনে নিয়ে, এই যে একভাবে বসে, বুঝছো, বসে এই পায়ের নিচে দিয়ে কান ধরতে হইতো। এই ধরনের শাস্তি ছিল। এই যে কলম হাতের মধ্যে দিয়ে এমন হয় মাইর দিতে, বুঝছো। তো এই মাইরের ভয়ে হয় স্কুলে যাইতাম না, না হয় পড়া শিখে যাইতাম। গেলে পড়া শিখে যাইতে হবে, না গেলে নাই, শেষ। এর পরের দিন জরিমানা, অথবা পরের দিন বাহিরে মাইর খেয়ে। কিন্তু মেয়েদের সামনে, পুরো ফ্রেন্ড সার্কেলের সামনে, সামনে ধরে দাঁড়াতে। আরেকটা খুব ফেমাস শাস্তি ছিল, তোমরা দেখো না এগুলা। সেটা হচ্ছে কি জানো শাস্তিটা? শাস্তিটা হচ্ছে ধরো এরকম ছিল যে এক পায়ের উপর দাঁড়িয়ে দুই কান ধরে রাখতে হবে, দুই কান ধরে এক পায়ে দাঁড়ায় থাকতে হবে, এই ধরনের শাস্তি ছিল। এগুলো লজ্জা, এগুলোর ভয় আসলে পড়াশোনা শিখে যাইতো। আচ্ছা, তারপরে আসি ইউনিসেফ এই কথাটা বলতেছে। ওকে, সেই ইউনিসেফ এক্সিকিউটিভ ডিরেক্টর হেনরিয়েটা ফোর্ড, তাহলে ইউনিসেফের ডিরেক্টর বা পরিচালক হেনরিয়েটা ফোর্ড এই কথা বলছে। এভরিডে স্টুডেন্টস ফেস মাল্টিপল ডেঞ্জার্স, প্রতিদিন শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হয়, ইনক্লুডিং ফাইটিং, ঝগড়াঝাটি সহ, এন্ড প্রেসার টু জয়েন গ্যাংস। আরো কি কি থাকে তাদের এই সমস্যার মধ্যে? তারা গ্যাংয়ের মধ্যে
গ্যাংয়ের মধ্যে, দলের মধ্যে যুক্ত হওয়ার চাপ বোধ করে, বুলিং এর শিকার হয়, বোথ ইন পার্সন এন্ড অনলাইন। তারা একদম সরাসরি বুলিং এর শিকার হয়, কেউ কাউকে গালি দিচ্ছে, মারামারি করতেছে, বকা দিচ্ছে, এবং অনলাইনেও বকাবকি করে, অনলাইনে এর সম্বন্ধে এটা ছড়ায়, এর সম্বন্ধে এটা ভাইরাল করে দেয়, গালি দেয়, হুমকি দেয়, এই ধরনের ঘটনা ঘটে। ভায়োলেন্ট ডিসিপ্লিন, হ্যাঁ, তারা কি করে, তারা খুব ভায়োলেন্ট মানে হচ্ছে খুব সংঘাতপূর্ণ নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে যায় তারা। সেক্সুয়াল হ্যারাসমেন্ট, তারা খুব যৌন কি বল উস্কানি দেয়, ছেলে মেয়ে, মেয়ে ছেলে, এরকম ঘটনা ঘটে। এন্ড আর্ট ভায়োলেন্স, এমনকি তারা অস্ত্র নিয়ে পর্যন্ত সংঘাত করে, অস্ত্র নিয়ে। দেখো তোমরা নিউজে দেখবা যে কিশোর গ্যাং নামে একটা এরকম জিনিস এখন ছড়ায় পড়ছে, বিশেষ করে কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, আরো কিছু জেলার মধ্যে। তারা হচ্ছে চাপাতি নিয়ে, ছুরি নিয়ে, তলোয়ার নিয়ে হচ্ছে রাস্তায় নেমে যাচ্ছে দিনের বেলা। 10-12 জন এক গ্যাংয়ের, ওই গ্যাংয়ের একজনকে পাইছে, ধরে কোপায় মেরে দিছে। তো এই আর্ম ভায়োলেন্স পর্যন্ত এখন ঘটছে স্কুল কলেজের কোনো শিক্ষার্থীদের মধ্যে। ইন দ্য শর্ট টার্ম দিস ইম্প্যাক্টস দেয়ার লার্নিং। শর্ট টার্মে যে চিন্তা করি, তার সেটা তাদের পড়াশোনায় ক্ষতি করতেছে, পড়াশোনা মনোযোগ নষ্ট হচ্ছে। এন্ড ইন দ্য লং টার্ম, এবং দীর্ঘমেয়াদে, ইট ক্যান লিড টু ডিপ্রেশন, অ্যাংজাইটি এন্ড ইভেন সুইসাইড। এই যে তাদের যে সংঘাতে জড়িয়ে যাওয়া, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এগুলোর কারণে কোনো ছেলে অথবা মেয়ে কি হয়, তারা ডিপ্রেশন, তারপর হচ্ছে উদ্বিগ্নতা এবং আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছে। Violence is an unforgettable lesson that no child needs to learn. তাহলে মানে ভায়োলেন্স বা সংঘাত হচ্ছে এমন একটা অভুলনীয় শিক্ষা, যেটা কোনো শিক্ষার্থীর শেখার কোনো প্রয়োজন নেই। ভায়োলেন্স শেখার কোনো দরকার কোনো শিক্ষার্থীর পড়ে না। Globally, slightly more than 1 in 3 students between 13 and 15, 13 থেকে 15 বছর বয়সের শিক্ষার্থীর প্রতি 3 জনের একজন পুরো বিশ্ব জুড়ে said they experience bullying, তারা বুলিং এর শিকার হয়, according to the report, ওই রিপোর্ট অনুযায়ী। অর্থাৎ 3 জনের প্রতি একজনই বুলিং এর শিকার হচ্ছে। তারপর কোথায় আছে দেখো তো, about 1 in 3 has been involved in physical fight, প্রায় 3 জনের একজনই শারীরিক সংঘাতে জড়াইছে, তারা মারামারি করছে। On the other hand, অপরদিকে 17 million young adolescents in 39 industrialized countries, 39টি শিল্পোন্নত দেশের 17 মিলিয়ন কিশোরেরা have admitted bullying others at school, তারা স্কুলের মধ্যে অন্য শিক্ষার্থীকে বুলিং করছে, এটা তারা স্বীকার করছে। According to the report, ওই রিপোর্ট অনুযায়ী, while girls and boys are equally at risk of bullying, যদিও ছেলে এবং মেয়েরা দুজনেই সমানভাবে বুলিং এর শিকার হতে পারে বা বুলিং এর শিকারের ঝুঁকি রয়েছে তাদের মধ্যে, গার্লস আর মোর লাইকলি টু বিকাম ভিকটিমস অফ সাইকোলজিক্যাল ফর্মস অফ বুলিং। কিন্তু মেয়েরা একটু মানসিক বুলিং এর শিকার হয় বেশি, একজন একজনকে পচায়, একজনকে বলকে এটা বলে দিমু, এটা বলে তোর সাথে বান্ধবী থাকবে না, বন্ধু থাকবে না। মানে মেয়েরা হচ্ছে মানসিক, তারা শারীরিক মারামারিতে কম যায়, কিন্তু ছেলেরা হচ্ছে ফিজিক্যাল যায়। And boys are more at risk of physical violence and threats, কিন্তু ছেলেরা শারীরিক সংঘাত ও হুমকির সম্মুখীন বেশি হয়, আর মেয়েরা হয় হচ্ছে মানসিক। হ্যাঁ, একজনকে যন্ত্রণা দেয়, মেয়েদেরকে ছেলেরা টিস করে, রাস্তায় আটকে কথা বলে, চিঠি দেয়, ফোন নাম্বার দেয়, কল দেয়, এটা সেটা এরকম ঘটনা ঘটে মেয়েদের ক্ষেত্রে। The report notes that violence involving weapons in schools, এই রিপোর্টে বলা হয় যে স্কুলের সংঘাতগুলোর মধ্যে উইপন মানে হচ্ছে কি ব্যবহার করা হয়, অস্ত্র ব্যবহার করা হয়, such as knives, ছুরি, and guns, এবং বন্দুক পর্যন্ত, continues to claim life, যেগুলো জীবন নিয়ে নেয়। তাহলে জীবন নিয়ে আমাকে হত্যা করা। It also says that, এই প্রতিবেদনে আরো বলা হয় যে in an increasing digital world, এই ক্রমবর্ধমান ডিজিটাল বিশ্বে, bullies are disseminating violent, disseminate মানে হচ্ছে প্রচার করা, বৃদ্ধি করা। তাহলে এই বুলিং গুলো কি বৃদ্ধি করছে, ভায়োলেন্ট, সংঘাতপূর্ণ, হার্টফুল, বিদ্বেষপূর্ণ এবং হিউমিলিয়েটিং মানে হচ্ছে ঘৃণামূলক কন্টেন্ট, বিষয়বস্তু, উইথ দ্য ক্লিক অফ আ বাটন, এক বাটনে সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মধ্যে কি করতে পারতেছে, তারা বিদ্বেষপূর্ণ, ঘৃণাপূর্ণ জিনিসপত্র ছড়াই দিচ্ছে। ওকে, প্যাসেজটা বোঝা গেল? প্যাসেজটা ক্লিয়ার সবার? তুই জানো তো প্যাসেজটা বুঝতে পারলা কিনা?
চলো এমসিকিউ একটু সলভ করি। চলো সবাই একটু অংশগ্রহণ করো যে আমরা এমসিকিউ গুলো সলভ করে ফেলি দ্রুত, আমাদের পেলে ক্লাস শেষের দিকে প্রায়। চলো আমরা একটু ব্রেক নিচ্ছি, আমার পাশের মসজিদে আজান দিচ্ছে, আজানটা শেষ হোক, হ্যাঁ 1 মিনিট ব্রেক। চলো আমাদের অল্প একটু বাকি আছে আমাদের এমসিকিউ সলভ করার পার্ট, হ্যাঁ তাহলে আমাদের ক্লাস শেষ আজকের মতো। চলো সবাই চেষ্টা করবা যেন সবগুলো উত্তর হয়, হ্যাঁ ওকে। তাহলে এখানে প্রথম প্রশ্নটা কি পাচ্ছি, স্কুল গোয়িং অ্যাডোলেসেন্টস গেট ইনভলভড ইন ড্যাশ ফাইটিং, তারা কেমন ধরনের সংঘাতে জড়ায়? কর্পোরাল মানে শারীরিক সংঘাত, ইউজলেস অপ্রয়োজনীয় সংঘাত, ডুয়াল দ্বৈত সংঘাত দুইজনের শুধু ঝগড়া, আর সাইকোসোমেটিক মানে হচ্ছে মানসিক শারীরিক। আচ্ছা তাহলে আমরা দেখেছি স্কুল গোয়িং ছেলেরা শারীরিক সংঘাতে জড়ায়, তাহলে কি হবে? কর্পোরাল শারীরিক সংঘাত। দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড হিউমিলিয়েটিং মানে হচ্ছে কি, হিউমিলিয়েট হচ্ছে বিদ্বেষপূর্ণ ঘৃণাপূর্ণ যে জিনিসটা, মানে মানুষকে ছোট করা, যেটাকে আমরা বলি হ্যাঁ ছোট করা। তাহলে ডিমোরালাইজ মানে হচ্ছে অনৈতিক, ওকে অনৈতিকের সাথে যায় না, নৈতিক অনৈতিকের ব্যাপার না, ওকে ছোট করা। এলিভেটিং মানে হচ্ছে উন্নত করা, সেটাও যায় না। বিলিটলিং মানে হচ্ছে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। এক্সটোলিং প্রশংসা করা, কোনটা হবে? বিলিটলিং মানে হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য ভরা। দ্য অ্যাকসেপ্টেবল ফ্রেজাল ভার্ব ফর রিপ্রেজেন্ট মানে প্রকাশ করা, এটাকে হচ্ছে অ্যাক্ট ফর মানে হচ্ছে প্রকাশ করা, কোনো জিনিসকে প্রচার করা। The report says that adolescents aged between 13 and 15 are becoming 13 থেকে 15 বছর বয়সের ছেলেমেয়েরা কি হয়ে যাচ্ছে দিন দিন? তারা গিল্টি, তারা নিজেরা খুব দোষ স্বীকার করছে বা দোষী হচ্ছে। ব্রুটাল, তারা নিজেরা খুব মানে এখন আস্তে আস্তে খুব সংঘাতপূর্ণ হয়ে যাচ্ছে বা হিংস্র হয়ে যাচ্ছে। কম্পেশনেট, তারা খুব সহানুভূতিশীল হচ্ছে। হেটফুল, তারা খুব ঘৃণ্য হয়ে যাচ্ছে। কোন হবে? চারের অ্যান্সার কি? 2 নম্বর অ্যান্সার কি? ব্রুটাল, রাইট? তারা ধীরে ধীরে হিংস্র হয়ে যাচ্ছে, এই যে ছুরি নিয়ে পিস্তল নিয়ে মারামারি করে কাটাকাটি করে, দেখি ব্রুটাল শব্দটা বেশি যায়। তারপর আসো, peer violence is experienced globally, এটা আমরা বলেছিলাম 51%, রাইট? 51%, এমনটা আমরা একটা তথ্য দেখেছি। তাহলে 51% কোনটা হবে? মেজরিটি অফ দ্য স্টুডেন্টস, এটা নির্দিষ্ট না,
হাফ অফ দ্য এন্টায়ার, মেজরিটি বলা যায় না, দেখো একদম 51% এটা খুব একটা মেজরিটিও না, তাহলে কি হাফ অফ দ্য এন্টায়ার স্টুডেন্টস, পুরো শিক্ষার্থীর অর্ধেক। ভায়োলেন্স ড্যাশ হ্যাজ বিকাম আ কনসার্ন, কেমন ভায়োলেন্স এই মুহূর্তে খুব চিন্তার ব্যাপার। ইউজিং ফেসবুক, ফেসবুকের ভায়োলেন্স খুব একটা চিন্তার না, এই ফেসবুকে কথা কাটাকাটি বলে, হ্যাঁ কনসার্ন টিকটকাররা এই অমুকের এলাকায় গিয়া ওরে ধুয়ে দেয়, ওরে রোস্ট করে দেয়, এরা কি করে দেয়, এটা একটা চিন্তার ব্যাপার না, হ্যাঁ করতেছে, মজা নিতেছে, ভিউ পাইতেছে, টাকা কামাইতেছে, কিন্তু এটা চিন্তার ব্যাপার না। সো কম্পিউটার নেটওয়ার্ক সেটাও না, ফেসবুক না হলে কম্পিউটার নেটওয়ার্ক হবে না। উইদাউট আর্মের ঝগড়া কি খুব একটা কনসার্নের ব্যাপার না, কি হবে রে বিটুইন পিয়ার্স, বন্ধুদের মধ্যে যে ঝগড়া, নিজ বয়সী মারামারি কাটাকাটি বুলিং, তারপর হচ্ছে ছুরি কাচি সব নিয়ে ঝগড়া করে, এটা খুব চিন্তার ব্যাপার। দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড বুলিং, বুলিং মানে কি ছোট করা কাউকে, তাই না, ছোট করা কাউকে, কষ্ট দেওয়ার মতো কথা বলা। তাহলে অ্যাসেন্টিং, না অ্যাসেন্টিং শব্দটা যায় না, অ্যাসেন্টিং মানে হচ্ছে উন্নতিমূলক পজিটিভ জিনিস। ইন্টিমিডেটিং কাউকে ভয় দেখানো, কাউকে তুচ্ছ করা, কাউকে খারাপ করা। অ্যানোয়িং বিরক্তিকর। এন্ডিওরিং ধৈর্যশীল, কোনটা হবে বল? ইন্টিমিডেটিং, রাইট? তাহলে কাউকে ভয় দেখানো, কাউকে ছোট করা, কাউকে গালি দেওয়া, এটা হচ্ছে ইন্টিমিডেটিং। দ্য ফ্রেজ উইথ দ্য ক্লিক অফ আ বাটন, এখানে উইথ দ্য ক্লিক অফ আ বাটন বলতে কি বোঝাইছে? এই ফ্রেজটার ভিতরকার মিনিংটা কি? প্রেসিং দ্য বাটন অফ আ স্মার্টফোন, স্মার্টফোনের বাটন টিপে, স্মার্টফোন তখন বাটনই থাকে না, থাকে কি বাটনই থাকে না। ইউজিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, শুধু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কথাটা দিকে এটা কি বোঝাইছে? এই কথাটা ডিপার মিনিং কি? ডুইং সামথিং ভেরি কুইকলি এন্ড ইজিলি, এইটা হচ্ছে এটা সঠিক উত্তর, যে কোন একটা জিনিস খুব দ্রুত করা এবং সহজে করা। তুমি চাইলে এখন একটা জাস্ট পোজ দিয়ে ছড়াই দিতে পারতেছো যে এইটা হইছে, এটা হইছে, বুঝে গেল? একটা মিনিট, আমার কল আসছে নিচ থেকে। হ্যালো হ্যালো, ওকে, হ্যাঁ হ্যাঁ বলো। ভালো, কি অবস্থা? আরে আমি ক্লাসে আছি রে, আমি কল দিব ভাবছি ফ্রি হয়ে রাতে। হ্যাঁ হ্যাঁ ক্লাসে আছি, ক্লাস শেষ হয়নি। ও আচ্ছা, আমি ক্লাস শেষ করতেছি, এখন শেষ করি 5-7 মিনিট পরে কল দিচ্ছি তোমার, হ্যাঁ ওকে ওকে। আচ্ছা তাহলে কোনটা হবে? না, ইউজিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে ডুইং সামথিং ভেরি কুইকলি এন্ড ইজিলি, একটা ভিতরকার মিনিং থাকে সবটা জিনিসের। তারপরে আসো, দ্য এক্সপ্রেশন টু ক্লেম লাইফস, জীবন নিয়ে নেওয়া, কি বোঝাইছে এখানে? ক্লেম মানে জীবন নেওয়া, একজন মানুষের জীবনটা নিয়ে নেওয়া, মেরে ফেলা। টু ডিমান্ড লাইফস, জীবন চাওয়া। টু গেট ইনভলভড ইন ভায়োলেন্ট ইভেন্ট, কোন সংঘাতপূর্ণ কাজে জড়িয়ে যাওয়া। টু কজ সামওয়ানস ডেথ, একজনের মৃত্যু ঘটানো। টু ডিজায়ার সাকসেস ফর লিভিং, জীবনে বেঁচে থাকার জন্য সফলতা চাওয়া। তাহলে কি হবে? এটা হচ্ছে মৃত্যু, মেরে ফেলা। ওকে, এই ফ্রেজটা অর্থ হচ্ছে মেরে ফেলা। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হ্যারাসমেন্ট, হ্যারাসমেন্ট মানে হচ্ছে উত্ত্যক্ত করা, উত্ত্যক্ত করা, বিরক্ত করা। তাহলে নেগলিজেন্স, অবজ্ঞা করা, কাউকে দেখি না, ভালো লাগে না। রেজিস্ট্যান্স, প্রতিরোধ গড়ে তোলা, সেটাও না। ডিস্টারবেন্স, বিরক্ত। নোয়েসেন্স মানে হচ্ছে তাও অপছন্দজনক, তাহলে কোনটা হবে? ডিস্টারবেন্স, ওকে, বিরক্ত করা। ওকে, তাহলে এটাতে একটু কত বাইরে একটু দেখি, আমাদের দ্বিতীয় প্যাসেজটাতে কার কয়টা হলো একটু দেখি। আজকের মতো আমরা এখানে কিন্তু শেষ করছি। আমাদের দুইটা প্যাসেজ সলভ করলে আশা করি এটা একটা স্যাটিসফ্যাক্টরি পার্ট, যে আমরা প্রায় 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে আমরা দুইটা প্যাসেজ খুব ভালোভাবে সলভ করতে পারছি। এইচ নাম্বার হচ্ছে 2 হওয়ার কথা, এইচ এইচ দ্য ফ্রেজ, না এখানে দেখো ক্লিক অফ আ বাটন বলতে শুধু ইউজিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এইটা মূল কথা বোঝায় নাই। দেখো এখানে যে উইথ দ্য ক্লিক অফ আ বাটন, উইথ জাস্ট আ ক্লিক অফ আ বাটন, এটা অর্থ বোঝাইছে হচ্ছে ডিপার মিনিংটা। দেখো চোখে দেখলে মনে হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, দেখো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্যবহারটা ঠিক আছে, এটা ফাইন, কিন্তু এটার ভিতরকার মিনিংটা কি বুঝাইছে? দেখো যে দ্য ফ্রেজ ড্যাশ ইন্ডিকেট, এটা কি বুঝাইছে, এটার ভিতরকার মিনিংটা কি?
বাইরে দেখলে বোঝা যাচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বাট ভিতরকার মিডিয়া হচ্ছে এক ক্লিকে প্রচার করে দিচ্ছি আমরা এখন। আমরা মনে না যে আগে তো আমরা চিঠি লিখতাম দিন দিন ভরে, এখন অ্যাক্টিভে মেসেজ চলে যায়। এটা মানে বোঝাইছে সোশ্যাল মিডিয়া যায় বা ইন্টারনেট যায়, ব্যাপারটা এরকম না। মানুষ এটার গুরুত্ব বুঝাইতেছে যে কত দ্রুত কাজটা হয়ে যায়। আগে আমরা চিঠির জন্য 1 মাস বসে থাকতাম, এখন সেকেন্ডে চিঠি চলে আসে। আগে কাউকে দেখার জন্য 10 বছর পরে বিদেশ থেকে আসতো, এখন মিনিটের মধ্যে কল চলে যায়। মিনিটের মধ্যে বলতে বোঝা যাচ্ছে দ্রুততাটা বোঝায়। সোশ্যাল মিডিয়ায় যায়, মেসেঞ্জারে যায়, হোয়াটসঅ্যাপে যায়, অনেক ভাবে যায়, বাট কলটা যায় কিভাবে? খুব দ্রুত। এই ভিতরকার মিনিটটা বুঝে দিয়েছে। হ্যাঁ স্যার কেমন আছেন? পরীক্ষা আমি অনেক ভালো আছি। পরি তুমি কেমন আছো? পরি না পরিবার পায়ের মধ্য দিয়ে কান ধরার চেষ্টা করা ভালো না, এগুলো তোমরা পারবা, তোমরা এখন ছোট, তোমরা তোমরা এই যুগের না, আমাদের যুগের হলে পারবা। ওকে ঠিক আছে, তাহলে আজকে এখানেই রাখি। তোমরা ক্লাসগুলো তোমাদের বন্ধুদেরকে জানাইতে পারো, তারা উপকৃত যেন হয়। 24 ব্যাচের শিক্ষার্থীরা আমি চেষ্টা করব, আমি যে 30টা ক্লাসের স্কেডিউল করেছি 30টাই কমপ্লিট করব। ইভেন আমার তো 30 তারিখ, এই মাসের 30 তারিখ আমার পরীক্ষা শেষ, 30 না 28 তারিখ পরীক্ষা শেষ হলে ফাইনাল করে দেখবা ডেইলি ক্লাস নিয়ে নিব। প্রতিদিন ক্লাস স্কেডিউল থাকবে ডিফারেন্ট টাইমে, দেখবা সুন্দরভাবে তোমাদের স্কেডিউল শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আসসালামু আলাইকুম।